আরিবা একটু দূরে সরে গেল। ভুরুকুচকে বলল, আপনি খুব দুষ্টু। জুলফিকার আচমকায় আরিবাকে বিছানায় শুয়ে দিল। তারপর ওর হাত দুটো নিজের অদৃশ্য শক্তিতে বেঁধে ফেললো। এভাবে নিজেকে বন্দি অনুভব করতেই আরিবার চোখগুলো কেমন জলজল করে উঠল। জুলফিকার সেটা দেখে হেসে বলল, তোমার ভিতরের শক্তিকে বলো যেখানে সেখানে ক্ষমতা দেখাতে নেই। এই খারাপ জিন জুলফিকার অনেকদিন অপেক্ষা করেছে। আপাতত সে ধৈর্যহারা হয়ে গেছে। জুলফিকারের কথায় আরিবার চোখ বড়সড় হয়ে গেল। এই না না, হ্যাঁ হ্যাঁ, না, চুপ কর প্রেমিকা। জুলফিকার বসে বসে আরিবার সাথে কথা বলছে, কিন্তু আরিবা ভয়ে গুটিসুটি মেরে শুয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আরিবার লজ্জা আরেকটু বাড়িয়ে দিতে জুলফিকারের বলিষ্ঠ শরীরকে তার উপর সঁপে দিল জুলফিকার। আরিবার চোখ মুখ খিচে আছে, যেন যুদ্ধ লেগেছে আশেপাশে। মেয়েটার হাত বাঁধা, তবুও তার নড়াচড়া কমছে না। তার উপর চোখ জলজল করছে। জুলফিকার আরিবার ঘাড় থেকে গলায় ঠোঁটে ভালোবাসার দাগ সৃষ্টি করে দিচ্ছে। আরিবা কেবল ছটফট করে যাচ্ছে। বিষয়টা জুলফিকারের মোটেও ভালো লাগছে না। এমন মুহূর্তে সব এত নড়াচড়া খুব বিরক্তিকর মনে হচ্ছে। পা দুটো কি বেঁধে ফেলবো? সে জিজ্ঞাসা করলো জুলফিকার। আরিবা কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি জুলফিকার হতেই পারো না। আমার জুলফিকার এমন না। সে আমাকে এভাবে, আরে তোমার জুলফিকার এতদিন কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিল তা যদি বুঝতে, তবে এভাবে মুচড়ি করতে না প্রেমিকা। মুখ গোমরা করে ফেললো আরিবা। জুলফিকার মুচকে আসলো। আকস্মিক ঘটলো অন্য এক ঘটনা। আরিবার শরীরটা শূন্যে ভাসিয়ে দিল জুলফিকার। কিছুটা চমকালো আরিবা, এভাবে করলে কেন? এখান থেকে ফেলে কোমর ভাঙতে চাচ্ছ? জুলফিকার আরিবার পা দুটো নিজের দখলে নিল, বেঁধে ফেললো। তারপর চারপাশে সাদা রঙের কতগুলো পর্দায় আবৃত করে ফেললো। আরিবা চারপাশে তাকালো একবার। বিশেষ কিছু করেছে প্রেমিকা। দেখো আমাদের প্রণয়ের মুহূর্তটা কতটা আলাদা হতে যাচ্ছে। জুলফিকার আঙ্গুলের তুড়ি বাজাতেই ওপর থেকে ঝরে পড়তে লাগলো লাল গোলাপের পাপড়ি। চারপাশে শুধু লালিমার মায়া। আরিবার চোখ মুখ ভরে উঠল শত শত ফুলের স্পর্শে। সে চোখ বুজে নিল। জুলফিকারের দৃষ্টিতে তখন এক অদৃশ্য উত্তেজনা ঝলকাচ্ছে। আরিবার শরীর পাপড়ির আড়ালে লজ্জায় আড়ষ্টে উঠছে। জুলফিকার ধীরে ধীরে ঝুঁকে এলো তার কাছে। ঠোঁটে লেগে থাকা গোলাপের পাপড়িগুলো সরিয়ে দিল আলতো চুম্বনে। প্রতিটি ছোঁয়ায় পাপড়ির নরম স্পর্শ মিলেমিশে গেল জুলফিকারের উষ্ণতায়। আরিবার লজ্জা মাথা কাত করে থাকলেও বুকের ভেতর অজানা কাঁপুনি দমিয়ে রাখতে পারছিল না। চারপাশে শুধু ফুলের সুবাস আর দুজনের নিঃশ্বাসের উত্তাপ। জুলফিকার আরিবার শরীরের শেষ কাপড়টুকু হুট করে সরিয়ে ফেললো। চোখ বন্ধ করে ফেললো মেয়েটা। লজ্জায় মাথা কাত করে রইল। জুলফিকারের নজর আরিবার মোহনীয় কায়ার দিকে। মাথা ঝিমিয়ে যাচ্ছে ওর। সে খুবই আগ্রাসী ভাবে আরিবাকে নিজের খুব কাছে নিয়ে এলো। অতঃপর দুজন দুজনের সাথে পুরোপুরি একত্র হওয়ার প্রস্তুতি নিল জুলফিকার। কিন্তু তখনই ঘটলো এক ভয়ানক ঘটনা। আরিবার শক্ত জেগে উঠল শক্তি। তার পিঠ ফুরিয়ে গেল বিশাল দুটো ডানা, যার অর্থ হচ্ছে ঝিলমিলি রূপালী পালক যেন চাঁদের আলো ঝকঝক করছে। আর বাকিটা কালো পর্দার মতো ছায়াবয়। চোখে ভেসে উঠল গাঢ় লাল আর নীলের মিশ্র দীপ্তি, যা একসাথে ভীত আর সৌন্দর্য ছড়াচ্ছে। মুহূর্তে শরীর ঢেকে গেল জ্যোৎস্নার মতো ঝলমলে এক লাল গাউনে। পোশাকের কিনারা অদ্ভুতভাবে অন্ধকারে মিলে যাচ্ছে, আবার আলোয় ঝলসে উঠছে। তাকে তখন লাগছিল এমন এক সত্তা যে একই সাথে স্বর্গীয় ও ভয়ঙ্কর। জুলফিকার লম্বা নিঃশ্বাস ছাড়লো। আর এবার চোখ মুখ বদলে গেছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। কি করছিল জুলফিকার? আর এবার এমন প্রশ্নে কি প্রতিক্রিয়া দেখানো উচিত তাও যেন ভুলে গেল জুলফিকার। এরকম কি কিছু হবে বুঝলে? প্রথম দিনই আরিবাকে নিজের করে নিত সে। কি হলো? তুমি কেন আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইছিলে? বংশ বিস্তারের জন্য? জুলফিকারের ভাবলেশীন জবাবে ভুরু কুঁচকে ফেলল আরিবা। তুমি আর আমি আলাদা বংশের, তো তুমি কখনো আমাকে এভাবে স্পর্শ করবে না। তাহলে কিভাবে করবো? জুলফিকারের মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে গেছে। এই উৎকট শক্তির ঝামেলায় আরিবাকে কাছে পেয়েও পেল না সে। আরিবার কানগুলো আচমকাই ভীষণ সতর্ক হয়ে উঠল। সে হুট করে অদৃশ্য হয়ে গেল। রাগের শূন্যে ঘুষি মেরে বসলো জুলফিকার। চোখ মুখ জ্বলছে তার। নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। তবু আরিবাকে তো একা ছেড়ে দেওয়া যাবে না। জুলফিকার তার শরীরের আকার পরিবর্তন করে ফেলল। মুহূর্তে জ্বলন্ত এক মানব শূন্য ভেসে কোথাও অদৃশ্য হয়ে গেল। পড়ে রইল কেবল গোলাপ ফুলের পাপড়িগুলো আর এলোমেলো বিছানা। ভোরের আলো ঘরে ঢুকে পড়েছে। রাতের ক্লান্তি মুছে জেগে উঠেছে চারপাশ। জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে আরিবা। চোখে মুখে এখনো গভীর ভাবনা। জুলফিকারের সাথে কাটানো রাতের মুহূর্তগুলো তার ভেতর আলগা শিহরণ তুলছে। তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল ভাবতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে ওর গাল। কিন্তু আরিবার সবকিছু স্পষ্ট মনে নেই। জুলফিকার তার খুব কাছাকাছি এসেছিল উদ্ভ্রান্তের মতো। তারপর তারপর কি জ্ঞান হারিয়ে ফেলেছিল আরিবা? নয়তো কিছু মনে নেই কেন? রাতে জুলফিকার আসলে তার কাছে কথাগুলো জিজ্ঞাসা করবে বলে ঠিক করলো আরিবা। আজকে জিম রাজ্যে সভা বসবে, জুলফিকারের বিচার হবে। সেই ভেবে আরিবার মন খারাপ হয়ে গেল। আফারিত বংশের রাজপুত্র, তার জন্য তার বংশ রাজ্য সবকিছু ত্যাগ করলো, কিন্তু সে কি জুলফিকারের ভালোবাসার মান রক্ষা করতে পারবে? হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ হলো। আরিবা! পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠল সে। রুদ্র স্যার। আরিবার মনে পড়ে গেল সেদিন সে রাতের দৃশ্যগুলো। রুদ্র কোনো সাধারণ মানুষ নন। আরিবা ধীর পায়ে গিয়ে দরজা খুলতে দেখলো সামনে দাঁড়িয়ে আছে রুদ্র। কিন্তু আজকে রুদ্রটা আগের মতো লাগছে না। তার চারপাশে অদ্ভুত এক আভা ছড়িয়ে আছে। চোখে যেন অন্যরকম দীপ্তি। হয়তো নিজের স্বরূপ আর লুকাতে চায় না সে।
আরিবা কপাল কুঁচকে তাকালো। রুদ্র স্যার, আপনি আপনি এখানে? রুদ্র হালকা হাসলো। হ্যাঁ, আমি সবসময় তোমারই আশেপাশে ছিলাম আরিবা, শুধু তুমি আমাকে চিনতে পারোনি। আরিবার বুক ধক করে উঠল। কি বলছেন আপনি? রুদ্র ধীরে ধীরে হাত তুলে ধরলো। মুহূর্তেই ঘরের ভেতর হালকা আলো ছড়িয়ে পড়লো। আলোটা যেন তার হাতের ভেতর থেকে জন্ম নিচ্ছে। চারপাশ ঝলমল করে উঠলো। ঠিক বলেছেন, কিন্তু আপনার পরিচয় কি? আর আমার আশেপাশে কেন ছিলেন? আর ওই দিন রাতে আপনি? আমি তোমার চাচাতো ভাই আরিবা, তোমার বাবার ভাইয়ের ছেলে। আরিবার মাথা ঝিমঝিম করতে লাগলো। সবকিছু কেমন ঘুরপাক খাচ্ছে। নিজের চারপাশের রহস্য যেন আরো অবিশ্বাস্য ভাবে ভেসে উঠল। চাচাতো ভাই? রুদ্র ধীরে ধীরে এগিয়ে তার দিকে এগিয়ে এলো। কণ্ঠস্বর গম্ভীর কিন্তু স্নিগ্ধ। হ্যাঁ আরিবা, আমি তোমার বাবার ভাইয়ের ছেলে। আমরা একই রক্তের উত্তরসূরি। তুমি যাকে এতদিন সাধারণ শিক্ষক ভেবেছ, আমি কেবল সেই ছদ্মবেশে ছিলাম। আসলে আমি তোমার অভিভাবক, রক্ষক, আর তোমার বাগদত্তা। আরিবার বুক কেঁপে উঠল। একের পর এক চমক পাচ্ছে সে। বাগদত্তা? রুদ্রর চোখ নিচু করলো, যেন অতীতের তার ভার তার কণ্ঠকে ভারী করে তুলছে। তবে সবকিছু যে ছলনা, সেটা আরিবা ঠিক বুঝতে পারলো না। হ্যাঁ আরিবা, ছোটবেলায় আমাদের দুই পরিবারের প্রতিশ্রুতি হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার আগেই এক বিভীষিকা নেমে এলো। তুমি জানো, তোমার বাবা মায়ের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। আরিবার চোখ ছলছল করে উঠল। তার বাবা মা, নিজের বাবা মা, যাদের সাথে রক্তের সম্পর্ক ছিল। কি বলছেন? আমার বাবা মার কি হয়েছিল বলুন না, প্লিজ বলুন। ফুপিয়ে কেঁদে উঠল আরিবা। বুকের ভেতর যেন দ্রিম দ্রিম শব্দ হচ্ছে ওর। রুদ্র এবার চোখ তুলে তাকালো। তার চোখে বিদ্বেষের আগুন জ্বলছে। তারা নিরাপদ ছিলেন জিন রাজা মালিক আল জিন। ঠিকই শুনেছ, তার ষড়যন্ত্রেই তোমার পরিবার ধ্বংস হয়েছিল। তোমার বাবা মা নিহত হয়েছেন জিনদের কারণে। এমনকি তোমার বড় ভাইকেও ছাড় দেয়নি তারা। আরিবার শ্বাস আটকে গেল, গলা শুকিয়ে গেল। জিনেরা মানে জুলফিকারের রাজবংশ? হ্যাঁ। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জুলফিকার সে বংশের রাজপুত্র। আরিবা কান্না থামিয়ে রুদ্রের থেকে সবকিছু জানতে চাইলো। রুদ্র ঘরের মাঝে পায়চারি করতে করতে বলতে শুরু করলো সবকিছু। সময়টা তখন আরিবার জন্মের 1 মাস পর। পুত্র সন্তানের পর পুতুলের মতো একটা কন্যা সন্তান জন্ম দেওয়াতে মেলিসা আব আজান ভীষণ খুশি ছিলেন। আরিবার বড় ভাই আজলানের বয়স তখন 10 বছরের বেশি। এতগুলো বছর পর আবারও মা হতে পেরে মেলিসা যেন একটু বেশি খুশি ছিল। কিন্তু এত খুশি সহ্য হলো না প্রকৃতির। জিনরাজের সাথে পরিরাজ্যের আগে থেকে একটা সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল। জিনরাজ্যের রাজপুত্র মালিক আল জিনের সাথে পরিরাজকন্যা মেলিসার বিয়ের কথা পাকাপোক্ত হওয়ার 7 দিনের মাথায় মেলিসা ভ্যাম্পায়ার আজানের সাথে পালিয়ে গিয়েছিল। ফলশ্রুতিতে এতে ভীষণ অপমানিত হয় জিন রাজ্য এবং রাজসহ রাজপুত্র। পাশাপাশি পরিরাজ্যের উপর তাদের দাবি দেওয়ার কোনো অবকাশ না থাকতে ক্ষুব্ধ হয়েছিল মালিক আল জিন। যৌবনে ভীষণ খারাপ একজন জিন ছিলেন তিনি। সময় গড়াতে থাকি, সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়লেও মালিকান জিন মনে মনে ক্ষোভ পুষে রেখেছিলেন। একজন ভ্যাম্পায়ার ও পরীর মিলন ছিল সমাজ ও প্রকৃতির বিরোধী কাজ। মেলিসা আজান তাই করেছিল এবং যথাসম্ভব সবার থেকে দূরে বসবাস করত তারা। তবে মালিক আল জিন ধীরে ধীরে জিন, ভ্যাম্পায়ার এবং পরী রাজ্যের কিছু অসাধু ধর্মবিশ্বাসীকে উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে এবং দীর্ঘ 10.5 বছর পর মেলিসা ও আজানের অবস্থান শনাক্ত করে মালিক আল জিন। তবে মেলিসা কোনোভাবেই বিষয়টা আগেই বুঝতে পেরেছিল এবং ছেলের কোলে মেয়েকে দিয়ে অনেকটা দূরে চলে যেতে বলেছিল। আজলান না চাইলেও সেদিন বাবা মাকে ছেড়ে ছোট্ট বোনটিকে নিয়ে মানুষের বসতির দিকে প্রাণপণে ছুটেছিল। কিন্তু একটা সময় আজলান বুঝতে পেরেছিল তার আশেপাশে অন্য কেউ আছে। হয়তো জিনেরা ভেবে আজলান খুব বুদ্ধিমত্তার সাথে আরিবাকে একটা ফাঁকা রাস্তার উপর রেখে নিজে আবার জঙ্গলে ফিরে গিয়েছিল। আর তারপরে জিনরা আরিবার বাবা মা এবং আজলানও মেরে ফেলেছিল। আরিবা পড়েছিল জনমানবহীন সেই ফাঁকা রাস্তায়। ছোট একটা শিশুর হাতে ছিল একটা চিঠি। তাতে লেখা ছিল কেবল আরিবার জন্মসাল এবং নামটুকু। রুদ্রের ঠোঁট থেকে এক একে সব সত্য উচ্চারিত হচ্ছিল এতক্ষণ। প্রতিটি শব্দ যেন সুর হয়ে বিচ্ছিল আরিবার অন্তরে। পরিবারের মৃত্যু রহস্য, জিন রাজ্যের ষড়যন্ত্র, সবকিছু যখন স্পষ্ট হয়ে উঠল, তখনই হঠাৎ তার বুকের ভেতরটা ধসে পড়ল। চোখ ঝাপসা হয়ে এলো। কাঁদতে কাঁদতে মেঝেতে হুঁশ হারানো মানুষের মতো বসে পড়ল সে। বুকের ভেতর চাপা হাহাকার গর্জন তুলল নিঃশব্দে। একসময় কাঁপতে কাঁপতে মুখটা তুলে ধরল। চোখ মুখ ফুলে গেছে, অশ্রুর দাগে ভেজে উঠেছে। কিন্তু সে চোখ আর আগের মায়া নেই। সেখানে ফুটে উঠেছে অগ্নিশিখার মতো দাও দাও করে জ্বলা প্রতিশোধ। চোখ দুটো গাঢ় নীল লাল আভায় দীপ্ত হয়ে উঠল। ভেতর থেকে যেন কোনো অদৃশ্য শক্তি ফুরে বেরোচ্ছে। হঠাৎই পিঠের ভিতরে টান ধরলো। ফটাস ফটাস শব্দ করে বেরিয়ে এলো সাদা কালো মিশ্রিত টানা। ঘর কাঁপতে শুরু করলো। বাতাস ভারী উঠলো তার উপস্থিতিতে। আমার মা বাবাকে মেরেছে তারা। আরিবার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সেই কাঁপন ছিল নয় ভয়, বরং ক্রোধের। আমি আজ থেকে মানুষ নই, আমি আরিবা নই, আমি ভ্যালেরিনা। রুদ্র স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি যেন এক নতুন জন্ম নিল। তার চোখে মুখে অমানবিক দীপ্তি, ভিতরে গর্জে ওঠা অশুভ শুভ শক্তির মিশ্রণ। আজ থেকে আরিবার ভেতরের সকল মানবীয় অনুভূতি ভোতা হয়ে গেল। ভালোবাসা, লজ্জা, মায়া সবকিছু যেন ছাই হয়ে উড়ে গেল। থেকে গেল শুধু এক জ্বলন্ত প্রতিশোধ স্পৃহা। রাজপ্রাসাদের সিংহাসন কক্ষ ভরে উঠেছে জিনদের সমবেত গর্জনে। অগণিত প্রদীপের আলোয় সোনালী দেয়াল ঝলমল করছে।
তবু পরিবেশ ভারী। সিংহাসনের উচ্চাসনে বসে আছেন রাজা মালিক আল জিন, চোখে ক্রোধের আগুন। তার পাশে রানী নূর আল জোহরা, মুখ গম্ভীর ও উৎকণ্ঠিত। সামনে দাঁড়িয়ে আছে জুলফিকার, তার মাথা উঁচু, বুক চওড়া, চোখে দৃঢ় দৃষ্টি। তাকে ঘিরে আছে রাজপ্রাসাদের জ্যেষ্ঠ জিন পরিষদ। তাদের কণ্ঠস্বর মিলেমিশে যেন বজ্রের মতো বাজছে। জুলফিকারকে নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে। সে মানবীকে বেছে নিয়েছে, রাজ্যের আইন ভঙ্গ করেছে। এমন পুত্রকে উত্তরাধিকার দেয়া মানেই ধ্বংস ডেকে আনা। রাজা মালিক হাত তুলে সবাইকে থামালেন। তার গর্জনময় কণ্ঠে প্রতিধ্বনি হলো। রাজা মালিক আল জিন বললেন, জুলফিকার আল জিন, তুমি কি জানো তোমার অপরাধ কি? জুলফিকার শান্ত অথচ অগ্নিসম কণ্ঠে জবাব দিল, হ্যাঁ জানি, আমি মানবীকে ভালোবেসেছি, কিন্তু আমার কাছে ও কোনো অপরাধ নয়, আমি তাকে ছাড়বো না। রাজকক্ষ নিস্তব্ধ, শুধু টকবক শব্দে যেন জুলফিকারের দৃষ্টি চলছে। মালিক আল জিন দাঁড়িয়ে উঠলেন। শেষবারের মতো সুযোগ ছিল, কিন্তু জুলফিকার তা গ্রহণ না করতে তার কণ্ঠ গর্জন ছড়িয়ে দিল চারপাশে। তাহলে শোনো আমার রায়, আজ থেকে তুমি আর এই রাজ্যের উত্তরাধিকারী নাও। আজ থেকে তুমি আমার পুত্র নাও। আজ থেকে তুমি তেজ্যপুত্র। চারিদিক থেকে প্রতিধ্বনি ভেসে এলো, তেজ্যপুত্র, 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 তেজ্যপুত্র। রানী চোখ ভিজে উঠল। নোসাইর নির্ভীক দাঁড়িয়ে রইল, কিন্তু জুলফিকারের মুখে একটু ভয়ের ছাপ নেই, বরং তার ঠোঁটে ফুটে উঠল এক অবজ্ঞার হাসি। নূর আল জোহরা নিজেকে বড্ড কষ্টে সামলালেন। নুসাইর তপ্ত নিঃশ্বাস ছাড়লো ঠিকই, তবে মনে মনে বেশ খুশি হলো। আরিবাকে ভালোবেসে আগলে রাখতে নুসাইর নয়, জুলফিকারই নিখুঁত। ভালোবাসতে হয়তো সবাই পারে, কিন্তু সেই ভালোবাসার জন্য নিজের সবকিছু ত্যাগ করতে পারে না সবাই। আপনার রাজ্য আমি ছেড়ে দিচ্ছি, আপনার উত্তরাধিকারও ছেড়ে দিচ্ছি, কিন্তু যাকে ভালোবেসেছি তাকে কোনোদিন ছেড়ে দেব না। রাজসভা আবারও সরব হয়ে উঠল। মালিক আল জিনের চোখ জলজল করছে রাগে, তবু তার ভেতরে কোথাও যেন ছেলের দৃঢ়তায় এক অদ্ভুত দ্বন্দ্ব দানা বাঁধছে। জুলফিকার মাথা উঁচু রেখে রাজকক্ষ ছেড়ে বেরিয়ে গেল। প্রাসাদের প্রতিটি পাথর যেন তার পায়ের শব্দে কেঁপে উঠল। রাজার রায় ঘোষণা শেষ হয়েছে। জুলফিকার বিদ্রোহী ভঙ্গিতে বেরিয়ে আসছে। চারিদিক এখন উত্তপ্ত। এমন সময় হঠাৎই বাইরে সিংহার করুণ আওয়াজ ভেসে এলো, যুদ্ধের সিংহা। প্রাসাদের প্রাচীর কেঁপে উঠল, আকাশ কালো হয়ে গেল। হাজার হাজার কালো ডানাওয়ালা ভ্যাম্পায়ারদের ঝাঁক জিন রাজ্যের আকাশ ঢেকে ফেলেছে। তাদের চোখ রক্তলাল, দাঁত বের করে গর্জন করছে। সেনাপতি দৌড়ে সভায় প্রবেশ করে গর্জন কণ্ঠে বলল, মহারাজ, ভ্যাম্পায়ার বাহিনী আমাদের রাজ্য ঘিরে ফেলেছে। রাজা মালিক আল জিন হকচকে উঠলেন। আকস্মিক আক্রমণের কারণ বুঝে উঠতে পারলেন না। সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে বললেন তিনি, প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত করো, সবাই যুদ্ধের জন্য তৈরি হও। ততক্ষণে ভ্যাম্পায়াররা তীরের মতো ছুটে এসে প্রাসাদের প্রাচীর ভেঙে ফেলেছে, আগুনের গোলা নিক্ষেপ করছে। এক মুহূর্তে রাজপ্রাসাদ রণক্ষেত্রে পরিণত হলো। জুলফিকার ঘুরে দাঁড়ালো, তার চোখ নীল আগুনের মতো জ্বলে উঠছে। পেট থেকে বেরিয়ে এলো কালো রূপালী মিশ্রিত বিশাল ডানা। নুসাইদ তার পাশে এসে দাঁড়ালো। দুজন ভাইয়ের চোখে পড়লো কোনো কথা নেই, শুধু এক অদৃশ্য বোঝাপড়া। শত্রুকে শেষ করতে আজ তারা আবারও একসাথে লড়বে। প্রথম ঝাঁক নামতেই জুলফিকার হুঙ্কার দিয়ে আকাশ সরে উঠল। হাতের মুঠোয় কালো ঝড় ডেকে নিয়ে এসে এক আঘাতে 10 ভ্যাম্পায়ারকে ছিন্ন ভিন্ন করে ফেলল। নুসাইদ তার চারপাশে বজ্রের ঝলক ছড়িয়ে দিল। বিদ্যুতের কাঁটায় ঝলসে গেল আরো কয়েকজন। ভ্যাম্পায়ার বাহিনী স্তম্ভিত। জিন রাজ্যের দুপুত্র পাশাপাশি দাঁড়িয়ে যেন তাণ্ডব সৃষ্টি করছে। রাজা মালিক বিস্ময় দেখলেন, যাকে তিনি মুহূর্তে আগে তেজপুত্র ঘোষণা করেছেন, সেই জুলফিকারই এখন রাজ্যের সবচেয়ে বড় রক্ষা কবচ। জুলফিকারের চোখে ভয়ঙ্কর রূপ। সে আর আগের মতো শান্ত নেই। তার ডানাগুলো ঝড় তোলে, হাত থেকে বেরোয় অগ্নি বিদ্যুতের সম্মিলিত বিস্ফোরণ। ভ্যাম্পায়ারদের গর্জন চাপা পড়ে যাচ্ছে তার ক্রোধের শব্দে। এক ভ্যাম্পায়ার সৈন্য সরাসরি জুলফিকারের দিকে ঝাঁপিয়ে এলো। জুলফিকার মুহূর্তে তাকে মাটিতে চেপে ধরে দাঁত বের করে গর্জে উঠল, ভুল করেছিস, ভুলের মাসুল দেবার। সাথে সাথে প্রভুর বুকে আগুন ঝড়ের আঘাত এক মুহূর্তে ছাই হয়ে গেল সে। নুসাইর পেছন থেকে কণ্ঠ ছুড়ে দিল, ভাই, ডান দিক সামলাও, আমি বাদিক নিচ্ছি। ঠিক আছে নুসাইর। দুজন মিলে ঝাঁপিয়ে পড়ল শত্রুদের উপর। রাজ্য জুড়ে শুধু একটাই দৃশ্য, জিনদের দুই পুত্রের অগ্নি ঝরা যুদ্ধ, যা আগে কেউ কখনো দেখেনি। প্রাসাদের প্রতিটি কণা কেঁপে উঠছে। যুদ্ধ চলছেই, আর জুলফিকার তার সবচেয়ে ভয়ঙ্কর রূপে প্রকাশ পাচ্ছে। আকাশ কালো মেঘে ঢাকা, লাল চোখে চোখ রক্ত চোখের অসংখ্য ভ্যাম্পায়ার নেমে আসছে রাজ্যের প্রাচীরে। জিন যোদ্ধারা তীর তলোয়ার জাদু মন্ত্রে রুখে দাঁড়িয়েছে, কিন্তু ভ্যাম্পায়ারদের আক্রমণ যেন থামছেই না। ঠিক তখনই আকাশ ছেড়ে উঠল জুলফিকার। তার বিশাল কালো রূপালী টানা ঝড় তুলল। নিচে থেকে বাতাসের চাপে ডজন ডজন ভ্যাম্পায়ার মাটিতে আছড়ে পড়ল। জুলফিকার সে প্রথমেই এক বিশাল ঘূর্ণিঝড় ডেকে ভ্যাম্পায়ার বাহিনীকে দুভাগে ভাগ করে দিল, ফলে তারা একত্রিত হয়ে আক্রমণ করতে পারল না। তারপর আকাশে নীল আগুনের বৃত্ত তৈরি করে দিল। যারা মাঝখানে পড়েছে তারা বের হতে পারছে না। ধীরে ধীরে তাদের আগুনে ভস্ম করে দিল জুলফিকার। জুলফিকার বুঝে গেল, এদের মাথা ধ্বংস না হলে এই বাহিনী ভাঙবে না। সে বজ্র ঝড় থেকে সরাসরি সে ভ্যাম্পায়ার সেনাপতির উপর ঝাঁপিয়ে পড়ল। মূর্তি এক হাতে চেপে ধরে বজ্রপাত চালালো। প্রভুর শরীর আগুনে ছাই হয়ে গেল। দলের প্রধানের মৃত্যু দেখে বাকিরা আতঙ্কিত হয়ে পড়ল। জুলফিকার অবকাশে উঠে হুঙ্কার দিল, এ রাজ্য জিনদের, তোমাদের জন্য এখানে জায়গা নেই।
তার চোখের নীল শিখা থেকে ভ্যাম্পায়ারদের সাহস ভেঙে গেল। নোজের সেই ফাঁকে বজ্রচক্র বিস্তার করে দিল। যেসব ভ্যাম্পায়ার পালানোর চেষ্টা করছে তারা বজ্রজালে আটকা পড়ে ধ্বংস হলো। দুই ভাই যেন যুদ্ধক্ষেত্রে দুই দিকের দেবতা, একজন ঝড় আর একজন বজ্র। অবশেষে পুরো আকাশ জুড়ে ছড়িয়ে থাকা ভ্যাম্পায়াররা ছত্রভঙ্গ হলো। কেউ কেউ পালানোর চেষ্টা করলো, কেউ আবার আগুনে ঝরে পড়ে ছাই হয়ে গেল। রাজ্যের মাটিতে তাদের লাশ ছড়িয়ে পড়লো। রাজ্য জুড়ে যুদ্ধের আওয়াজ ধীরে ধীরে থেমে এলো। তিন রাজ্যের পতাকা আবার গৌরবে উঠছে। ভ্যাম্পায়াররা পরাজিত হয়ে পালিয়ে গিয়েছে। রাজ্য জুড়ে রক্তের গন্ধ আর পোড়া পোড়া ধোঁয়ায় ভাসছে। ভ্যাম্পায়ারদের মৃতদেহ পড়ে আছে রাজপ্রাসাদের প্রাচীর ঘিরে। ভাঙা দেয়াল, ছাই হয়ে যাওয়া কিছু অট্টালিকা আর আহত জিন যোদ্ধাদের হাহাকার সব মিলে যেন মৃত্যুর শহর হয়ে উঠেছিল জিন রাজ্য। এখন ধীরে ধীরে সব স্বাভাবিক হতে শুরু করেছে। আকাশে দাঁড়িয়ে আছে দুটি অদম্য ছায়া, জুলফিকার আর নুসাই। তারা দুজনের শরীর মৃত ক্ষত বিক্ষত, তবু তাদের চোখে আছে বিজয়ের দীপ্তি। জুলফিকারের নিঃশ্বাস এখনো ঝড়ের মতো চলছে। চোখের নীল শিখা আস্তে আস্তে নিভে আসছে। রাজা মালিক আল জিন সিংহাসনের সিঁড়ি থেকে নিচে নেমে এলেন। তার চোখে বিস্ময়, দ্বন্দ্ব আর এক অদ্ভুত যন্ত্রণা। যে ছেলেকে মুহূর্তে আগে তেজপুত্র ঘোষণা করেছিলেন, সে ছেলের হাতে আজ রক্ষা পেয়েছে রাজ্য। চারিদিকে জিন পরিষদের গম্ভীর গঞ্জন শোনা যাচ্ছে। কেউ অবিশ্বাসের চোখে তাকিয়েছে জুলফিকারের দিকে, কেউ আবার নিঃশ্বাসের শব্দে মাথা নত করছে। জুলফিকার ধীরে ধীরে মাটিতে নামলো, বুক চওড়া করে দাঁড়ালো, কিন্তু তার চোখে একটু নতি নেই। নুসাইর এসে পাশে দাঁড়ালো, কাঁধে হাত রাখলো ভাইয়ের। রাজা মালিক সামনে এসে দাঁড়ালেন, এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর কণ্ঠ ভারী করে বললেন, আজ যদি তুমি না থাকতে এই রাজ্য ধ্বংস হয়ে যেত। তবু মনে রেখো জুলফিকার, আমি যে রায় দিয়েছি তা চিরন্তন, তা বদলাতে পারবো না আমি। জুলফিকারের ঠোঁটে হালকা তিক্ত হাসি ফুটলো। আমি আপনার রাজ্যকে রক্ষা করেছি রাজ্যের জন্য, আপনার জন্য নয়। আমি আমার দায়িত্ব ভুলিনি, যদিও আপনি আমাকে ভুলে গেছেন। মুহূর্তের জন্য রাজসভা নিস্তব্ধ হয়ে গেল। রানী নূর আল জেহরার চোখে অশ্রু ঝলমল করছে, কিন্তু তিনি কোনো কথা বললেন না। শুধু চোখের ভিতর গভীর এক শূন্যতা ভাসছে। ঠিক তখনই দূর থেকে এক যোদ্ধা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, ভ্যাম্পায়াররা শুধু আক্রমণ করতে আসেনি, তারা বার্তা দিয়ে গেছে ভ্যালেরিনা ফিরে এসছে এবং শীঘ্রই ভ্যালেরিনা জিন রাজ্যের উপর আক্রমণ করতে আসবে। এই কথা শুনে পুরো রাজসভা যেন কেঁপে উঠল। সবাই আতঙ্কিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকাতে লাগলো। ভ্যালেরিনা, জিন রাজ্যের কাছে নামটাই যেন অভিশাপ। রাজা মালিকের চোখ লাল হয়ে উঠল, কণ্ঠ গর্জন করলো, ভ্যালেরিনা, সে কিভাবে ফিরে আসতে পারে? এ তো অসম্ভব। কিন্তু জুলফিকারের বুক হঠাৎ কেঁপে উঠল। আরিবা কেন এমন করবে? তার সাথে জিন রাজ্যের কি শত্রুতা? জুলফিকারের মুঠে শক্ত হয়ে গেল। না, সে আমার আরিবা। ও কেন জিন রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? আমি কথা বলবো তার সাথে। রাজসভায় আবারও গুঞ্জন উঠল। রাজা ভাবনায় ডুবল। ম্যালিসা মৃত্যুর আগে বলেছিল ভ্যালেরিনা ম্যালিসার কন্যা, সে একদিন জিন রাজ্যের সর্বনাশ করবে। সত্যি কি তাই হবে? শুকনো ঢোক গিললেন মালিক আল জিন। ভ্যালেরিনার নাম শুনতেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে সব। এদিকে নুসাইর ধীরে ধীরে জুলফিকারের দিকে তাকালো, কণ্ঠ নিচু কিন্তু দৃঢ় করে বলল, ভাই, আরিবা যদি সত্যি জিন রাজ্যের বিরুদ্ধে লড়াই করে তখন তুমি কি করবে? ভালোবাসা নাকি দায়িত্ব, কোনটা বেছে নিবে তুমি? আমি বা কি করবো জুলফিকার? আমার পক্ষে আরিবার বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। জানি আমার মুখেও নামও সহ্য হয় না তোমার, কিন্তু এটাই সত্যি যে আরিবার সামনে আমার কিছু করতে পারবো না। কিন্তু আমাদের বাবা মা, প্রজাতির কি হবে? জুলফিকার চুপ করে গেল। এমন ভয়ঙ্কর দিন এলে সত্যি সত্যি জুলফিকার কি করবে? বাবা মা নাকি প্রেমিকা? রাজসভা এখন উত্তপ্ত। রাজার ভেতরে অস্থিরতা, পরিষদে আতঙ্ক আর রাজ্য জুড়ে যুদ্ধের ক্ষত চিহ্ন। এর মাঝে এক নতুন আসনি সংকেত নেমে এলো। ভ্যালেরিনা ফিরে এসেছে। কালো ঝড়ের মতো রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে এলো জুলফিকার। আকাশ ছেড়ে উড়ে চলল অদৃশ্য ডানায় ভর করে। রাতের আকাশে পূর্ণ চাঁদ ভাসছে, উদ্দেশ্য আরিবার কাছে যাওয়া। এমনিতে গতকালের পর আরিবার সাথে দেখা না হওয়াতে জুলফিকারের বুকটা কেমন খালি খালি লাগছে। তারপর ভ্যাম্পায়ারদের ঘোষণার সত্যটা কতটুকু সে বিষয় নিশ্চিত করতে হবে। এসব ভাবতে ভাবতে জুলফিকার হাওয়ায় মিলে গেল। পর মুহূর্তে সরাসরি আরিবার কক্ষের মাঝখানে উপস্থিত হলো সে। আরিবা দাঁড়িয়ে আছে জানলার পাশে। জুলফিকারের উপস্থিতি বুঝতে পেরে পেছনে ফিরে তাকালো আরিবা, কিন্তু সে আর আগের মতো নেই। তার চারপাশে হালকা লাল আভা, চোখে অদ্ভুত দীপ্তি, চুলগুলো আরো ঘন আর লম্বা হয়ে পিঠবে নেমে এসেছে। বুকের ভেতর থেকে নির্গত হচ্ছে এক অচেনা শক্তির তরঙ্গ। কিন্তু জুলফিকারের চোখে সে এখনো সে আরিবা, নরম সরল, যার জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে আসতে পারে সে। জুলফিকার ধীর পায়ে এগিয়ে গেল জানলার পাশে। আরিবা আবারও দৃষ্টি সরিয়ে জানলার বাইরে তাকালো। জুলফিকার পেছন থেকে জড়িয়ে ধরল আরিবাকে, কিন্তু আরিবা জুলফিকারের হাত নিজের থেকে সরিয়ে ফেলল। রাগ করেছে প্রেমিকা? জুলফিকারের সহজ সরল প্রশ্নে মৃদু হেসে পেছনে তাকালো আরিবা। না, তবে? জুলফিকারের মন অজানা আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে। মনে হচ্ছে আরিবা ওর সামনে থেকে অনেক দূরে আছে। জুলফিকার, তুমি যদি কখনো জানতে পারো তোমার বাবা মার খনি তোমার ভালোবাসার মানুষের বাবা, তখন তুমি কি করবে? এক পা পিছিয়ে গেল জুলফিকার। প্রথমত আরিবার কণ্ঠে এমন অদ্ভুত দৃঢ়তা, যা প্রমাণ করে দিচ্ছে আরিবার সেই কোমলতা হারিয়ে গেছে। আর দ্বিতীয়ত আরিবা যে কথাটা জুলফিকারকে বোঝানোর জন্য বলেছে সেটাও বুঝতে পেরেছে। কিন্তু নিজের বাবার বিরুদ্ধে এমন কথা বিশ্বাস করতে পারলো না জুলফিকার। লম্বা নিঃশ্বাস ছাড়লো সে। হয়তো আমার ভালোবাসার মানুষের বাবা তেমন কোনো কাজই করেনি, হয়তো কারোর ষড়যন্ত্র অথবা ভুল বোঝাবুঝি। তার ছিল সুরে বলল আরিবা, বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। চোখ বন্ধ করে সবকিছু নিজে দেখতে পাবে।
জুলফিকার আরিবার কথা মতো তাই করলো। বুকের ভেতর অদ্ভুত যন্ত্রণা অনুভব করছে সে। জুলফিকার চোখ বন্ধ করতে আরিবার চোখগুলো আরো উজ্জ্বল হয়ে উঠলো। আর জুলফিকারের মস্তিষ্ক সেদিনের সেই দৃশ্য দেখতে পেল, যেদিন মালিক আল জিন তার দলবল নিয়ে মেলিসা আজহান এবং তার সন্তানকে মেরেছিল আর কিভাবে বেঁচে গিয়েছিল। সবকিছু দেখলো জুলফিকার। মালিক আল জিনের এমন অপকর্মে জুলফিকারের শরীর যেন অবশ এলো। চোখ মেলে তাকালো সে। আরিবা চুপচাপ ওর দিকে তাকিয়ে আছে। জুলফিকার মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লো। আরিবার চোখ ছলছল করছে। নিজের পরিবারের সাথে হওয়া অন্যায়ের দৃশ্যগুলো দেখে কলিজা জ্বলে ওঠে ওর। জুলফিকার নিজেকে সামলাতে লাগলো। আরিবা হয়তো তার বাবার বিরুদ্ধে সত্যি যুদ্ধে লিপ্ত হবে। তখন কি হবে? জুলফিকার না পারবে আরিবার বিরুদ্ধে কিছু করতে, আর না পারবে বাবাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখতে। কিন্তু সত্যি তো এটাই, জুলফিকারের পিতা একজন খুনি এবং জঘন্য অপরাধকারী। তাকে তো তার অপকর্মের শাস্তি পেতেই হবে। আরিবাও ইতোমধ্যে মেঝেতে বসে পড়েছে। নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। তার চোখে জল যেন প্রকৃতিতে বৃষ্টি হয়ে পড়ছে। বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। জুলফিকার বেশ কিছুক্ষণ নিজের সাথে বোঝাপড়া শেষে আগের ন্যায় শক্তিশালী চিত্তে ফিরে এলো। আরিবার পাশে গিয়ে বসে হাতে হাত রাখলো জুলফিকার। অন্যায় যে করুক না কেন সেটাই অন্যায় হয়। আমি লজ্জিত আমার বাবার কৃতকর্মের জন্য। সে তোমার আসামি, তুমি তাকে শাস্তি দিতে পারো। আমি তোমার পথে বাধা দেব না। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লো জুলফিকার। জীবন থেকে কখনো এমন কঠিন পরিস্থিতিতে এনে দাঁড় করাবে কখনো ভাবেনি সে। আরিবা ম্লান হাসলো। তার বুকে প্রতিশোধের আগুন জ্বলছে। অথচ জুলফিকারকে ঘৃণা করতে পারছে না সে। জিন রাজার রক্ত বইছে যার শরীরে, তাকে কিভাবে ভালোবাসবে আরিবা? এটা কি তার বাবা মায়ের প্রতি অবিচার করা হবে না? কিন্তু কিন্তু জুলফিকারের প্রতি আরিবার হৃদয়ের অন্তঃস্থলে যে তীব্র অনুভূতি, তা কিছুতেই দমিয়ে রাখতে পারছে না আরিবা। জুলফিকার আরিবাকে বুকে জড়িয়ে নিয়েছে, অথচ আরিবা চাইলেও নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছে না। কিভাবে পারবে? শুধুমাত্র তার জন্য নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়েছে জুলফিকার। এখন যদি আরিবাই তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে কি করবে সে? আরিবার অসহায় লাগছে খুব। জুলফিকারের বুকে মুখ গুজে সেই অসহায়ত্ব প্রকাশ করতে লাগলো সে। সারা রাত ওভাবেই মেঝেতে বসে রইল দুজন। পরের দিন সকালে ঘুম ভাঙার পর নিজেকে আরিবার বিছানায় আবিষ্কার করলো জুলফিকার। কিন্তু আরিবাকে বিছানায় দেখতে না পেয়ে শোয়া থেকে উঠে বসলো সে। পুরো বাড়িতে খুঁজেও মেয়েটিকে না পেয়ে জুলফিকার সরাসরি রুস্তমের ঘরে গেল। রুস্তম জানালো সকাল সকাল রোদ্দুর এসেছিল। জুলফিকারের ঘুম যেন না ভাঙে সেজন্য আরিবা রোদ্দুরের সাথে বাসর ঘরে বসে কথা বলেছিল। আলোচনার এক পর্যায়ে রোদ্দুর রেগে গিয়েছিল, কারণটা ছিল আরিবার ঘরে জুলফিকারের থাকা নিয়ে। পরে আরিবা রোদ্দুরের সাথে ভ্যাম্পায়ার রাজ্যে চলে গেল। জুলফিকার স্তব্ধ হয়ে গেল। বুকটা হঠাৎ করে কেমন শূন্য মনে হলো। রুস্তমের ঠান্ডা কণ্ঠে শোনা কথাগুলো যেন বুক চিরে ছুরি হয়ে বিচ্ছে। আরিবা রোদ্দুরের সাথে ভ্যাম্পায়ার রাজ্যে। জুলফিকার মুঠি শক্ত হয়ে উঠলো। চোখের নীল শিখা আবারও জ্বলে উঠলো মুহূর্তে। শরীরের ভিতর প্রচন্ড ঝড় বইতে লাগলো। রাগ, আতঙ্ক আর অদম্য টানে একসাথে। আপনি নিশ্চিত যে আরিবা রোদ্দুরের সাথে গিয়েছে? হ্যাঁ জুলফিকার, রোদ্দুর তাকে নিয়ে গেছে। আরিবা কোনো আপত্তি করেনি। আমার ধারণা ও নিজের ইচ্ছেতে গিয়েছে। এই কথাগুলো জুলফিকারের বুককে আরো ভারী করে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো পুরো পৃথিবী ভেঙে পড়ছে তার উপর। জুলফিকার দাঁতে দাঁত চেপে ধরে ফিসফিস করে বলল, রোদ্দুর, তোমার সাহস হলো আমার থেকে তাকে ছিনে নেয়ার? আমি রাজ্য ছেড়েছি, সিংহাসন ছেড়েছি, কিন্তু আরিবাকে আমি ছাড়িনি, আর কখনো ছাড়বো না। রুস্তম কিছু বোঝার আগে জুলফিকার হাওয়ায় মিলে গেল। দীর্ঘশ্বাস ছাড়লেন রুস্তম। আজকাল আর চিন্তা করতে পারছেন না যেন। এত এত চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন সালমা। তাই রুস্তম স্ত্রীর স্বার্থে চিন্তা না করার হাবভাব করলেও ভেতরে ভেতরে আরিবার ভবিষ্যৎ এবং জুলফিকারের সাথে সম্পর্কের পরিণতি নিয়ে খুব চিন্তায় থাকেন। ভ্যাম্পায়ার রাজ্যের গভীর অট্টালিকায় আরিবা বসে আছে এক বিশাল আয়নার সামনে। চারপাশ অন্ধকার, শুধু কালো মশালের আগুন জ্বলছে। রুদ্র একপাশে দাঁড়িয়ে চোখে তীব্র সন্তুষ্টির আভা। কিছুক্ষণ আগেই চাচির সাথে কথা হলো আরিবার। নিজের বাবা মা সম্পর্কে আরো গভীরভাবে জানতে পেরে আরিবার মনটা এখন খুব খারাপ হয়ে আছে। তার উপর নিজের ভাইয়ের জন্য খারাপ লাগছে। অতটুকু বয়সে আরিবাকে রক্ষা করেছিল সে। এসব ভাবতেই জিনরাজ্য এবং রাজার উপর তীব্র ক্রোধে চোখ লাল হয়ে যায় আরিবার। ভ্যাম্পায়ার পণ্ডিত আগামী দুদিন আরিবাকে যুদ্ধের সকল কৌশল এবং ওর শক্তি সম্পর্কে জানাবে। যদিও যুদ্ধের কৌশল পণ্ডিতের থেকে বেশি রোদ্দুরের থেকে শিখবে আরিবা, তবে কিছু কিছু পণ্ডিত দিমিত্রিও শেখাবেন। তুমি অবশেষে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করলে আরিবা? তার কণ্ঠে বিজয় সুর, কিন্তু আরিবার ঠোঁটে কোনো হাসি নেই। তার চোখ লালচে আভায় দীপ্ত, যেন ঝড়ের আগে নিস্তব্ধ সাগর, যে ঝড়ে তছনছ হয়ে যাবে অনেক কিছু। আমাকে একবার পৃথিবীতে যেতে হবে। জুলফিকারকে বলে আসা হয়নি, চিন্তা করবে সে। জুলফিকারের কথা শুনতেই মেজাজ বিগড়ে গেল রোদ্দুরের। আরিবা, ও হলো মালিক আল জিনের পুত্র, তুমি তাকে কি নিয়ে কেন ভাবছো? আরিবা ঠান্ডা গলায় বলল, জুলফিকারের কোনো দোষ নেই রোদ্দুর। ও তো আমার জন্য রাজ্য ত্যাগ পর্যন্ত করেছে, তাহলে কিভাবে দ্বন্দ্ব? রোদ্দুর নিজের রাগকে সামলে নিল। স্বাভাবিক স্বরে বলল, তুমি জানো আমি তোমার ভাই। ভাই হও তুমি। আমি চাচিকে জানিয়ে দেবো আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। রাগে ফুঁসে উঠল রোদ্দুর, তবে প্রকাশ করলো না। কেবল মাথা নেড়ে অন্যদিকে চলে গেল। আরিবাও কিছু সময়ের জন্য পৃথিবীতে চলে গেল জুলফিকারের সাথে কথা বলার জন্য। এদিকে রোদ্দুর রেগে মেগে বাবার কাছে এসেছে। ভিরন ছেলের রাগের হেতু বুঝতে না পেরে শোধালেন তিনি, কি হয়েছে তোমার? রোদ্দুর রাগে ফুঁসে উঠে বলল, আরিবা এখনো ওই জিন রাজপুত্রকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে পারবে না সেটাও বলল। ভিরন ঠান্ডা মাথার মানুষ, কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, ধৈর্য ধারণ করো রোদ্দুর। আরিবার সাথে জিন রাজ্যের যুদ্ধ মানে জিন রাজ্যের ধ্বংস নিশ্চিত। নিজের রাজ্য পিতামাতার মৃত্যুর পরও জুলফিকার কখনো তার সাথে থাকবে না।
তাছাড়া আরিবার রাগের সময় তাকে কেউ শান্ত করতে পারবে না, সুতরাং যুদ্ধে একবার নামলে তাকে আর পেছনে ফেরানো কখনোই কারোর পক্ষে সম্ভব না। রোদ্দুরের ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল, হেসে বলল, তার মানে আরিবা আমার হবে? একদম। আরিবা ভ্যাম্পায়ার রাজ্যে থাকলে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় থাকবে, তাই যা করতে হবে খুব সাবধান এবং ধৈর্যের সাথে। ঠিক আছে, দিমিত্রিকে বলো আমি যাচ্ছি। রোদ্দুর মাথা নেড়ে কক্ষ থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে ভেরনের ঠোঁটের কোণে হাসি ফুটলো। ভ্যাম্পায়ার রাজ্য সীমানা থেকে কিছুটা দূরে অবস্থান করছে জুলফিকার। আর কিছু দূর এগোলেই সীমানা অতিক্রম করে ফেলবে সে। কিন্তু এই মুহূর্তে আরিবার সাথে কথা বলা জুলফিকারের জন্য গুরুত্বপূর্ণ। জুলফিকার কিছুতেই আরিবার সাথে রোদ্দুরকে সহ্য করতে পারছে না, তার মস্তিষ্ক এলোমেলো হয়ে গেছে। জুলফিকার আনমনে সামনে এগোচ্ছে। এর মধ্যে আরিবাকে দেখতে পেল সে। আরিবাও জুলফিকারকে দেখতে পেয়ে দ্রুত বেগে সামনে এগিয়ে চলল। মিনিট দুয়েকের মধ্যে দুজনের সামনে এসে থামলো। জুলফিকারের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আরিবা কিছুটা ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। জুলফিকারের এমন রাগান্বিত রূপ আর কখনো দেখেনি সে। জুলফিকার, আমার সাথে চলো। আরিবার কথা থামিয়ে আকস্মিক তাকে কোলে তুলে নিয়ে অদৃশ্য হয়ে গেল জুলফিকার। পরমুহূর্তে উপস্থিত হল আকাশের উপর কোন একটা সুন্দর জায়গায়, যেখানে আশেপাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। আশেপাশে যতদূর নজর যায় শুধু মেঘ আর মেঘ। আরিবাকে সেই মেঘের উপর দাঁড় করে দিল জুলফিকার। তারপর কিছু না বলে খুব গভীর ভাবে বুকে জড়িয়ে ধরল তাকে। আরিবাও দীর্ঘশ্বাস ফেলে জুলফিকারের বুকে মুখ গুজে দিল। কতক্ষণ ভাবে রইল, ওরা নিজেরাও খেয়াল করলো না। আরিবা জুলফিকারের পিঠে আলতো করে চাপ দিতেই জুলফিকার আরিবার মুখের দিকে তাকালো। ভালোবাসো? বাসি? স্বস্তির নিঃশ্বাস ছাড়লো জুলফিকার। আরিবার কপালে নাকের ডগে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল সে, তাহলে রোদ্দুরের সাথে থেকো না। আমি নিজেকে সামলাতে পারি না, আর আমি চাই না তোমার সাথে খারাপ ব্যবহার করি। দরকারে গিয়েছিলাম আমি। দীর্ঘশ্বাস ছাড়লো জুলফিকার। আরিবা যে ভ্যাম্পায়ার রাজ্যে জিন রাজ্য ধ্বংসের জন্য পরিকল্পনা করতে যাচ্ছে সেটা ভালো করে আন্দাজ করতে পারছে জুলফিকার। ঠিক আছে। আরিবা মাথা নেড়ে আবারও জুলফিকারের বুকে মুখ গুজল। মনটা বড় অস্থির হয়ে আছে আরিবার। এই পুরুষটির সংস্পর্শে আসলে তার হৃদয়ে প্রেম জেগে ওঠে। পরক্ষণে মনে পড়ে যায় নিজের পরিবারের খুনের রক্ত বইছে তার শরীরে। প্রেমিকা? জুলফিকারের মোহনাচ্ছন্ন কণ্ঠস্বর যেন আরিবার সমস্ত ভাবনা নষ্ট করে ফেলল। জি। জুলফিকার আরিবাকে কোলে তুলে নিল। আরিবা এক দৃষ্টিতে ওর চোখের দিকে তাকিয়ে রইল কেবল। জুলফিকার ওকে নিয়ে অন্য একটা জায়গায় এলো, যেখানে শুধু ফুল আর ফুল, আর ওদের সামনে একটা ফুলের বিছানা। আরিবার মুখে কোনো কথা নেই। জুলফিকারের চোখের দৃষ্টিতে যেন সম্মোহিত হয়ে গেছে সে। জুলফিকার তাকে খুব যত্নে ফুলের বিছানায় শুয়ে দিল। হাতে তুড়ি দিয়ে চারপাশে সাদা পর্দায় সুসজ্জিত করে ফেলল। আরিবার ঠোঁটের কোণে অদ্ভুত হাসির রেখা লিপটে আছে। নিজের সর্বনাশ চোখের সামনে দেখেও নিজেকে আটকাতে পারছে না আরিবা। সমস্ত শরীর যেন অসাড় হয়ে গেছে। জুলফিকার আরিবার পাশে এসে বসলো। খুব শান্ত নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, আমি আমার মানবে আরিবাকে চাই। এই ভ্যালেরি নাকি? না। আরিবা জুলফিকারের কথা বুঝতে পেরে নিজের মানবী রূপ ধারণ করলো। জুলফিকারের ঠোঁটের কোণে দুষ্ট হাসি রেখা ফুটে উঠল তাতে। আরিবা চোখ বন্ধ করে ফেলল। বুক ধুকপুক করছে, অস্থির লাগছে, নিজের মধ্যে লড়াই চলছে যেন। জুলফিকার আচমকা আরিবার হাত দুটো জাদু বলে বেঁধে ফেললো। চোখ খুলে তাকালো আরিবা। আমরা ভুল করছি না তো? আরিবার কণ্ঠে সংশয়। তবে জুলফিকারের ওই জাদুকরী হাসির সামনে সেই সংশয়ও টিকল না। ভালোবাসা এখনই, পরে কি হবে কে জানে। আরিবার মনটা কেমন শান্ত হয়ে গেল। সব দ্বিধা পাশে রেখে চোখের ইশারায় জুলফিকারকে নিজের দিকে আহ্বান জানালো সে। জুলফিকার হাতের তড়ির সাহায্যে মূর্তি আবছা আলোয় ঘিরে ফেললো চারিদিক। নেশাতুর দৃষ্টিতে দেখতে লাগলো তার প্রেমিকাকে। কেটে গেছে দুদিন। এর মধ্যে আরিবা যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছে। দিমিত্রি ও রোদ্দুর তাকে যোদ্ধা হিসেবে গড়ে তুলেছে। পাশাপাশি রাজা ভিরন আরিবার সমস্ত শক্তির ব্যবহার এবং কার্যকারিতা জানিয়েছে এবং শিখিয়েছেও। রাজা ভিরন ইতিমধ্যে জিন রাজ্যে যুদ্ধের খবর পাঠিয়ে দিয়েছে। এই দুদিন আরিবা ভ্যাম্পায়ার রাজ্যের বাইরে বের হয়নি। বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এখন সে। জুলফিকারের সাথে ঘনিষ্ঠ হওয়ার পর থেকে আরিবার মন মানসিকতা বদলে গেছে। নিজেকে বড় নিকৃষ্ট মনে হচ্ছে ওর। আবেগের বশে যা করে ফেলেছে তা নিয়ে এখন আফসোস হচ্ছে। এটা যুদ্ধের সময়, ভালোবাসার জন্য পরেও তো সময় ছিল হাতে। এখন জুলফিকারের চিন্তা ভাবনা সারাক্ষণ ওর মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। সেই বিশেষ মুহূর্তের কথা ভাবলেই দুর্বল অনুভব করবে আরিবা। রুদ্র আরিবার হালচাল দেখে তার বাবা মাকে ইতিমধ্যে সতর্ক করেছে। ভিরন ভ্যালেরিনার শক্তিকে ধ্বংসাত্মক শক্তিতে রূপান্তর করার জন্য বিশেষ ঔষধ তৈরি করার জন্য রাজ বৈদ্যকে বলেছেন। এই ঔষধ এমন এক ঔষধ যা একবার সেবন করলে আরিবার ভেতর থেকে যতটুকু মানবীয় অনুভূতি, প্রেম অবশিষ্ট আছে সেটুকু লোপ পাবে। জিন রাজ্য চিরন্তন অগ্নির আলোয় আলোকিত বিশাল প্রাসাদ, সোনালী গম্বুজ আর নীলা পাথরে মোড়ানো দেয়ালের অদ্ভুত সব নকশা খোদাই করা। চারপাশে ভাসমান প্রদীপ। রাজপ্রাসাদের বাইরে আকাশটা যেন ভিন্ন, গাঢ় লালচে মেঘের ভেতর দিয়ে ঝলসে ওঠে বজ্ররেখা। প্রহরীরা রাজদ্বারে দাঁড়িয়ে আছে ধারালো অস্ত্র হাতে। তাদের চোখ আতঙ্ক, কারণ ভ্যাম্পায়াররা ইতিমধ্যেই আক্রমণের বার্তা পাঠিয়েছে। অন্ধকারের ওই জাতি খুব শীঘ্রই ঝাঁপিয়ে পড়বে জিনদের উপর, এটা সকলেই বুঝতে পারছে। রাজপ্রাসাদের ভিতরে নুসাইরের কক্ষ। নুসাইর উঁচু সোনালী আসনে বসে আছে। চোখ দুটো আধো গভীর, কিন্তু তাতে উদ্বেগের ছায়া। টেবিলের উপর ছড়ানো হয়েছে যুদ্ধের বার্তা, শত্রুদের গতিবিধির মানচিত্র আর ভ্যাম্পায়ার দূতের রেখে যাওয়া কালো মুদ্রা।
তাহলে তারা যুদ্ধ চাইছে? নুসের ফিসফিস করে বলল, তার ঠোঁটের কোণে ভীতির সাথে সাথে লুকানো তীব্র রাগ। আরিবা কেন এমন করছে সেসব ভেবে রাগ হচ্ছে ওর। আরিবাকে গুটি বানিয়ে ভ্যাম্পায়াররা যে যুদ্ধ করবে সেটুকু নুসাইর ভালো করেই বুঝতে পারছে। শুধু বুঝতে পারছে না আরিবা, নুসাইরের আকাশ পাতাল ভাবনার মাঝেই দরজার সামনে মৃদু শব্দ হলো। হালকা লাল রঙের আবরণে মোড়া দীপ্ত চোখের এক মানবী প্রবেশ করলো। সুলতানা। ভাইজান। মিষ্টি অথচ চিন্তায় ভরা কণ্ঠে ডাক দিল সে। নুসাইর তাকে দেখলো সুলতানার চোখে ভয় ঝলমল করছে। সে এগিয়ে এসে বলল, আমি সব শুনেছি। ভ্যাম্পায়াররা যদি সত্যি আক্রমণ করে তবে কি আমরা টিকতে পারবো? আমাদের সৈন্যরা কি প্রস্তুত? নুসাইর এক মুহূর্ত চুপ করে রইল, তারপর আস্তে করে দাঁড়িয়ে সুলতানের মাথায় হাত রাখলো। নিজের পরিবার এবং রাজ্যকে রক্ষা করতে হবে তাকে। ভয় পেও না সুলতানা, এই রাজ্য শুধু ইট পাথরের নয়, এর ভেতরে আছে হাজার বছরের জিনেদের গর্ব, আমাদের রক্তের শপথ। ভ্যাম্পায়াররা যত শক্তিশালী হোক, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। সুলতানের চোখে জল ভরে উঠল। কিন্তু ভাইজান, যদি জুলফিকার ভাইয়া থাকতো তবে নিশ্চয়ই লড়াইটা সহজ হতো। তুমি জানো সে কতটা শক্তিশালী? নুসাইয়ের চোখে হালকা ঝিলিক দেখা গেল। সে আকাশের দিকে তাকালো। হ্যাঁ, জুলফিকার হয়তো যুদ্ধের সময় উপস্থিত থাকবে না, কিন্তু যদি আমরা বিপদে পড়ে অবশ্যই আসবে। কিন্তু প্রশ্ন হলো, কাকে রক্ষা করবে সে? নিজের প্রেমিকাকে নাকি পরিবারকে? সুলতান কেবল দীর্ঘশ্বাস ছাড়লো। নুসাইরও চুপ করে গেল। আরিবাকে জুলফিকারের প্রেমিকা বললেও কেমন একটা বুকে চিনচিন করে ওর। যুদ্ধের ক্ষণ শুনছে জিন রাজ্য। রাত পোহালেই ভ্যাম্পায়ার রাজ্যের সমগ্র বাহিনী, সাথে রাজপুত্র রোদ্দুর আর ভ্যালেরিনা ঝাঁপিয়ে পড়বে জিনদের উপরে। এই ভয়াল সংবাদ ছড়িয়ে পড়েছে পাতাল থেকে আসমান, নাগরাজ্য থেকে শুরু করে সুদূর পরিরাজ্য পর্যন্ত। পরিরানী ইরান, যিনি এত বছর ধরে নাতনির খোঁজে দিন কাটিয়েছেন, খবর পেয়ে ভেতরে ভেতরে আনন্দে ভরে উঠলেন। তার নাতনি আরিবা এখনো বেঁচে আছে, কিন্তু সে আনন্দের সাথে মিশে গেল গভীর আতঙ্ক। কারণ তিনি জানেন ভ্যালেরিনার শক্তি সীমাহীন, আর সে শক্তি যদি ভুল হাতে পড়ে তবে সমগ্র দুনিয়ার জন্য ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। আরিবা এখন ভ্যাম্পায়ারদের হাতে, আর তার ক্ষমতাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। রানী ইরান খুব ভালো করে বুঝতে পারছেন ভিরেনের চক্রান্ত, কিন্তু তিনি অসহায়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বয়সের ভারে দেহ নুয়ে গেছে অনেক আগেই। একমাত্র মেয়েকে হারানোর বেদনা আর স্বামীর মৃত্যুর আঘাত তাকে শারীরিক ও মানসিকভাবে ভীষণ দুর্বল করে দিয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি শয্যাশায়ী, তাই সরাসরি আরিবার সামনে গিয়ে উপস্থিত হওয়ার মতো শক্তি তার আর নেই। তবুও ইরানের হৃদয়ে ভালোবাসা ও ভয় মিলেমিশে জ্বলে উঠল। তিনি জানেন যদি আরিবাকে নিজের কাছে টেনে নিতে পারেন, যদি তাকে সত্যিটা বুঝিয়ে পরিরাজ্যে ফিরিয়ে আনা যায়, তাহলে আগামীকালের যুদ্ধ হয়তো একেবারেই অন্য রূপ নেবে। নাহলে শুধু জিন রাজ্যের ধ্বংস নয়, ভ্যাম্পায়ারদের কুটিল রাজ্য শক্তি এবং ছলনায় জয় হয়ে উঠবে। তাই শেষ শক্তিটুকু জড় করে রানী ইরান আরিবার কাছে দূত পাঠালেন। মনের ভিতর প্রার্থনা জ্বলে উঠল, হে সৃষ্টিকর্তা, আমার নাতনিকে অন্ধকারের হাত থেকে রক্ষা করো। জানলার পাশে দাঁড়িয়ে আছে আরিবা। রাতের আকাশ ঘন কালো, দূরে লালচে মেঘ ভেসে বেড়াচ্ছে। শীতল হাওয়া চুল এলোমেলো করে দিলেও সে টের পাচ্ছে না কিছু। চোখ দুটো নিস্তেজ, ঠোঁট শক্ত করে চেপে রাখা। যাবতীয় চিন্তা ভাবনা যেন লোপ পেয়েছে তার ভেতর থেকে। এখন আর বাবা মা নেই তার মাথায়, নেই জুলফিকার, সবকিছু হারিয়ে গিয়েছে এক অদৃশ্য অন্ধকারে। শুধু একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছে মনের গভীরে, কিভাবে জিন রাজ্যকে ধ্বংস করা যায়। তার বুকের ভেতর এক অদ্ভুত আগুন জ্বলছে। হাত দুটো জানলার কাঠ চেপে ধরতেই ওর শক্তি দপ দপ করে উঠল। ঠিক এমন সময় ঠক ঠক দরজায় আঘাতের শব্দ ভেসে এলো। আরিবা চমকে তাকালেও চোখে কোনো কোমলতা নেই। দৃষ্টি তীক্ষ্ণ, ঠান্ডা। কপাল কুঁচকে সে ধীরে ধীরে দরজা থেকে ঘুরল। কে? গম্ভীর কণ্ঠে শুধালো সে। সালমা বললেন, আমি। দরজা খোলা আরিবা। আরিবা হাতের ইশারায় দরজা খুলে দিল। সে আগের মতোই জানলার পাশে দাঁড়িয়ে, দৃষ্টি তার বাইরে। সালমার হাতে খাবারের বাটি। আরিবার এমন ভাবলেশীন আচরণে দীর্ঘশ্বাস ছাড়লো সালমা। রুস্তম আরিবার কথা ভাবতে ভাবতে আজকে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, অথচ আরিবার সেদিকে কোনো খেয়ালই নেই। ওর মন ও মস্তিষ্ক কেবল নিজের জন্মদাতা মা বাবা এবং ভাইয়ের খুনের বদলায় ঘুরপাক খেতে থাকে। কিছু তো খেলে না রাতে? অল্প কিছু খাও। আমার খিদে নেই। জানি তো আমার আজকাল খিদে লাগে না। আলো আধারির মাঝে আমার খিদে মিটে যায়। আরিবার মানুষের মতো খিদে পায় না এখন। সূর্যের আলো আর রাতের আধার দুটোতেই ওর শক্তি মেলে। তবে মাঝে মধ্যে তাও অভ্যাসবশত কিছু খাবার খেতে হয় তাকে। সালমা দীর্ঘশ্বাস ছাড়লেন। ঠিক আছে, গত কয়েকদিন কি ভ্যাম্পায়ার রাজ্যে ছিলে? হ্যাঁ। জুলফিকারের সাথে কি মনোমালিন্য হয়েছে? আরিবা মায়ের দিকে তাকিয়ে বলল, না। সালমা কি বলবেন বুঝতে পারছে না। সেদিনের পর থেকে জুলফিকার এখানে আসেনি, আর আসবে কেন? আরিবা তো কিছুক্ষণ আগেই এলো এখানে। সালমার জুলফিকারের জন্য বড্ড মায়া হয়। রাজ্য থেকে বিতাড়িত হয়ে কোথায় কোথায় যে ঘুরছে ছেলেটা। আচ্ছা, আরিবা, একজনের অন্যায়ের জন্য সবাইকে শাস্তি দিও না। তোমার দোষী কেবল জিন রাজা, জিন রাজ্য নয়। আরিবা কিছু বলল না। সালমার মন অস্থির হয়ে আছে। এই মেয়েকে সালমা চেনে না, সম্পূর্ণ অচেনা এক মেয়ে সে। আগের আরিবা কতটা নরম মনে ছিল, আর এখনকার আরিবা মায়াহীন এক প্রাণী, যার শরীরে মন থাকলেও হয়তো অনুভূতি ভেতরেই রয়ে গেছে। দুজনের কথোপকথনের মধ্যে হুট করে জুলফিকার এসে উপস্থিত হলো সেখানে। সালমার ঠোঁটের কোণে হাসি ফুটলো। আরিবা কোনো নরম চরণ হলো না ঠিকই, কিন্তু বুকটা কেমন দ্রিম দ্রিম শব্দ করে উঠল। কখন এলে তুমি?
আরিবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো সে। সালমা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। দুজনের কথা বলা দরকার একান্তে। সালমার প্রস্থানের পর জুলফিকার দরজা আটকে দিল। আরিবার এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকার মেজাজ বিগড়ে গেল জুলফিকারের। এমনিতেই এতগুলো দিন আরিবা ওই রোদ্দুরের আশেপাশে ছিল বলে জুলফিকারের রাগ শেষ নেই, কিন্তু কার উপর রাগ দেখাবে সে? আরিবা তো জুলফিকারকে পাত্তাই দেয় না এখন। এতগুলো দিন যে যোগাযোগহীন ছিল তাতেও আরিবার কোনো ভ্রুক্ষেপ নেই। কি হলো, কথা বলছো না কেন? জুলফিকার আরিবার কাঁধে হাত রেখে কিছুটা উচ্চস্বরে জিজ্ঞাসা করলো। মুহূর্তে আরিবা বিদ্যুতের বেগে জুলফিকারের থেকে দূরে সরে দাঁড়ালো। চমকালো জুলফিকার। তোমার সাথে কথা বলতে বাধ্য নই আমি, আরিবা। জুলফিকারের বিস্ময় কাটে না। এই তো সেদিন ভ্যাম্পায়ার রাজ্যের বাইরে তারা জীবনের শ্রেষ্ঠ সময়টুকু কাটিয়েছিল, অথচ আজ আজ আরিবার আচরণ একেবারে বদলে গেছে। আর জুলফিকার সেটাই মানতে নারাজ। আজ অব্দি জুলফিকার আরিবার সামনে নিজের রাগ জেদ সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু আরিবার এই অবহেলা সে সহ্য করতে পারছে না। আরিবার এই আচরণ সে অস্বাভাবিক ভাবে সেটা বুঝতে পারছে না জুলফিকার। রাজা ভেরন কুশকৌশলে আরিবাকে সেই বিশেষ তরল খাইয়ে দিয়েছিল সেদিন, আর তাতে আরিবার মাঝে এই পরিবর্তন। ভেরোনা রোদ্দুরের ভয় ছিল কোনো মতে যদি যুদ্ধের সময় আরিবার জুলফিকারের প্রতি দুর্বল হয়ে পড়ে তখন সবকিছু ভেস্তে যাবে, আর তার জন্যই এত কিছু করা। আগামীকাল যুদ্ধ জুলফিকার। আরিবার কথা শেষ করার আগে জুলফিকার তার হিংস্র রাগ প্রকাশ করে ফেলল। আরিবার চুলের মুঠি শক্ত করে ধরে অন্য হাতে ওর কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশে ফেলল তাকে। আরিবার চোখের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে জুলফিকার। আরিবাও চুপচাপ তাকিয়ে আছে কেবল। আগামীকাল কি হবে আমি জানি না আরিবা, কিন্তু এই মুহূর্তে হয় তুমি আমাকে ধ্বংস করো, নয়তো এই অবহেলা বন্ধ করো। আরিবার বুকের ভিতরে অদ্ভুত যন্ত্রণা অনুভব হচ্ছে, তবে সে কিছুই প্রকাশ করতে পারছে না, আর না তো জুলফিকারের থেকে দূরে সরতে পারছে। জুলফিকারের চুলগুলো এমন ভাবে ধরে আছে যে মাথাটা পেছনে এলিয়ে গেছে। আমি অবহেলা করছি না জুলফিকার, তুমি করছো আরিবা? না। জুলফিকার আরো শক্ত করে কোমরে চাপ দিল আরিবার। জামার উপর থেকে নখের অস্তিত্ব টের পাচ্ছে মেয়েটা। জুলফিকার হেসে হেসে বললে, এবার তাহলে কি রোদ্দুরের স্পর্শ পেয়েছো তুমি? কোথায় ছুঁয়েছো, কোথায় ছুঁয়েছো বলো? আরিবাকে আকস্মিক পেছনে ফিরিয়ে এক হাতে গলা চেপে ধরল জুলফিকার। এতটাই জোরে যে আরিবার চোখ ছলছল করছে। জুলফিকারের চোখেও পানি টুপটাপ ফোঁটা আকারে পড়ছে। জুলফিকার আমার লাগছে। ভাঙা ভাঙা গলায় কথাগুলো কোনো মতে বলল আরিবা। বিষয়টা বুঝতে পেরে জুলফিকার হাতের কাপ চামচ সরিয়ে ফেলল। আরিবাকে নিজের দিকে ফিরিয়ে বুকের সাথে শক্ত করে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সে। দয়া করে প্রেমিকা, আমি তোমাকে ছাড়া বড্ড অসহায়। আরিবা কিছু বলতে পারছে না। বুকে কি ভীষণ যন্ত্রণা, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে ওর। জুলফিকারের এমন রূপ দেখে সে সহ্য করতে পারছে না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। শান্ত হও, এরকম করো না, আমার অস্থির লাগছে ভীষণ। আরিবা এক মুহূর্তের জন্য যেন নিজের ভেতরে ফিরে এলো। জুলফিকারের বুকে চুমু খেলো সে। দীর্ঘশ্বাস ছাড়লো জুলফিকার। কিছুক্ষণ আগে নুসাইরের সাথে কথা হয়েছিল জুলফিকারের। নুসাইর সবকিছু জানার পর কিছু বলার মতো খুঁজে পায়নি। নিজের বাবা যে এতটা খারাপ হতে পারে স্বপ্নেও ভাবেনি নুসাইর। তবে যাই হোক, মালিক আলজিনোর বাবা তেমনি জুলফিকারেরও বাবা, তাই আসন্ন পরিস্থিতি আজ করতে পেরে দুজনেই ভয় পাচ্ছে। কিন্তু আরিবা তো ভুল নয়, খুনিকে তো শাস্তি দিতেই হবে। কিন্তু রাজার মৃত্যুর পর যেন জিন রাজ্যের কোনো ক্ষতি না হয় সেদিকে পূর্ণ নজরদারি করছে সে। দুজন দুজনের বাহুতে জড়িয়ে ধরিয়া দাঁড়িয়ে আছে ওরা। আকস্মিক ঘরে একজন মাঝবয়সী পরি উপস্থিত হলো। আরিবা চমকালো। জুলফিকারের বুকে মুখ গুজে সামনে দাঁড়িয়ে থাকা প্রাণীটিকে দেখলো সে। জুলফিকার ফিসফিস করে বলল, তোমার মায়ের বাড়ির পক্ষের লোকজনেরা পরি, কথা বলো। আরিবা ভালো করে পরিদের বিষয় জানেন। আজকে সকালবেলা বেরন থেকে সবকিছু বলেছে ওকে। পরীরা যে কোনো ভাবে জিন রাজ্যের বিরুদ্ধে লড়াই বন্ধ করতে চাইবে, এসব ভেবে আরিবা মাথা তুলে দাঁড়ালো। মামুন আরিবা, আপনি কি রানী পরি স্মরণ করেছেন? আপনার সাথে গুরুত্বপূর্ণ দরকার আছে ওনার। আপনি যদি আমার সঙ্গে যেতেন তাহলে আমি ধন্য হতাম। আরিবা ফিচেল হেসে বলল, মাফ করবেন, আমি অচেনা কোনো প্রাণীদের সাথে কথা বলতে চাই না। প্রহরী বিল্লা মাথা নিচু করে বললেন, ক্ষমা করবেন মামুন আরিবা, আমরা আপনার জন্য অচেনা নই। আপনি পরি রাজ্যের অংশ, আপনার মা পরি রাজ্যের রাজকন্যা ছিলেন। আরিবা গর্জন করে উঠল এবার। জুলফিকার ঘটনার আকস্মিকতা হক চকিয়ে গেছে। আমি সবকিছু জানি, তবে আমি যাবো না, আপনি আসতে পারেন। জুলফিকার আরিবার পেছনে এসে দাঁড়ালো। প্রহরীকে উন্নিশ করার ভঙ্গিতে অদৃশ্য হয়ে গেল। আরিবা রীতিমতো ফুঁসছে। জুলফিকার আরিবার সোনালী চুলগুলো আলতো করে ঘাড় থেকে সরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, শান্ত প্রেমিকা, এভাবে এক পক্ষের কথা শুনে সবকিছু বিচার করা ঠিক না। আরিবা আচমকাই কোনো কথা না বলে জুলফিকারের দিকে ফিরে দাঁড়াইয়ে শক্তভাবে চাপড়ে ধরল। জুলফিকারও কোনো কথা না বলে এক মুহূর্তে তার প্রেমিকার সাথে কাটাবে বলে চুপচাপ রইল। ভোরের আকাশ হঠাৎই অস্বাভাবিক আধারে ঢেকে গেল। ঘন ঘন মেঘ জমে জিন রাজ্যের ওপর বিরামহীন গর্জন তুলতে লাগলো। দূর পাহাড় পেরিয়ে শত শত কালো ছায়া নেমে আসছে ডানা ঝাপটানো ভয়ঙ্কর ভ্যাম্পায়ার বাহিনী। মুহূর্তে রাজ্য বাতাস ভারী হয়ে উঠল। সিংহাসন কক্ষের বারান্দা থেকে রাজা মালিক আল জিন দাঁড়িয়ে দেখছিলেন সব। চোখে আতঙ্ক ঝিলিক খেলেও গলায় বর্জ্যের মতো শব্দ। সবাইকে উদ্দেশ্য করে বললেন তিনি, জিন রাজ্যের সন্তানরা অস্ত্র ধরো, এই আক্রমণ আমাদের অস্তিত্বের উপর চলো। চারিদিক কেঁপে উঠল। প্রাসাদের প্রতিটি মিনার থেকে জলজল করে আলো ছড়িয়ে পড়ল, যেন হাজারো তারা দীপ্তি নেমে এসেছে। একে একে বেরিয়ে এলো এক জিন সেনারা, তাসের যোদ্ধা, বজ্রের সৈন্য, আগুনে তলোয়ারধারী। সবার আগে আকাশে উঠে দাঁড়ালো নুসাইর। তার চোখে শিখার মতো জলজল করছে দৃঢ়তা। ডান হাতে আগুনের তলোয়ার, বাম হাতে বজ্রের ঢাল। গর্জে উঠল সে, 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না কেউ। মুহূর্তে ভ্যাম্পায়ারদের সাথে জিনদের সংঘর্ষ শুরু হলো। আকাশ বিদ্যুতের আগুনে আলোকিত হয়ে উঠল।
নুসাইরের এক আঘাতে 3 ভ্যাম্পায়ারের দেহ ছিন্ন ভিন্ন হয়ে ঝরে পড়ল মাটিতে। ঝড়ের মতো জিনেরা ঝাঁপিয়ে পড়ল শত্রুর উপর, কিন্তু ভ্যাম্পায়াররা সহজে হার মানার মতো নয়। তারা কালো ধোঁয়া ছড়িয়ে আকাশ অন্ধকার করে দিল। ধারালো নখে, বিষাক্ত দাঁতে একের পর এক জিন সৈন্যকে মাটিতে ফেলে দিতে লাগলো। কেউ কেউ সোজা প্রাসাদের দেয়ালে ঝাঁপিয়ে পড়ল, ভাঙার চেষ্টা করছে প্রতিরক্ষা। রাজা মালিক আল জিন আর স্থির থাকতে পারলেন না। নিজেই আকাশে উঠে হাত উঁচু করলেন। মূর্তি প্রাসাদের চারপাশে দেয়াল আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। তার কণ্ঠ আবারও গর্জে উঠল, এ রাজ্য কখনো ভাঙবে না, আমরা সবাই মিলে জিতব। ভেতরে ভেতরে সবাই জানে যুদ্ধ এক অভাব রয়ে গেছে। সে নামটা কেউ উচ্চারণ করছে না, কিন্তু সকলের চোখে প্রশ্ন জ্বলছে, রাজপুত্র জুলফিকার কি ফিরবে না? নুসেরের বুকেও সে শূন্যতা কেঁপে উঠল এক মুহূর্তের জন্য, কিন্তু দাঁত চেপে আবার আঘাত হালানো সে যেন নিজের ভাইয়ের অভাবটা লুকিয়ে রাখতে চায় তলোয়ারের ঝলকে। আকাশে যুদ্ধ চলছে, বজ্র আর অগ্নির গর্জনে কেঁপে উঠছে পুরো রাজ্য। তবুও কোথাও এক অদৃশ্য শূন্যতা ছড়িয়ে আছে। জুলফিকার এখানে নেই। চারিদিক কেঁপে উঠছে বজ্র আর আগুনের তাণ্ডবে। প্রাসাদের বারান্দা থেকে সুলতানা তাকিয়ে আছে যুদ্ধক্ষেত্রের দিকে। তার বুকের ভেতর শ্বাস যেন আটকে যাচ্ছে। কিশোরী বয়সে যে রাজ্যের ভয়াবহতম যুদ্ধ দেখেছে, যেখানে প্রতিটি মুহূর্তে রয়েছে রক্ত ঝরছে, জীবন নিভে যাচ্ছে, সুলতানার চোখ বারবার চলে যাচ্ছে নুসাইরের দিকে। সে জানে ভাইয়ের উপর এখন পুরো রাজ্যের ভরসা, কিন্তু সে ভরসার পেছনে যে কি চাপ, কি যন্ত্রণা লুকিয়ে আছে তা সুলতানা ভালো করে বোঝে। ঠোঁট কামড়ে নিজের বুক আঁকড়ে ধরল সে। হে সৃষ্টিকর্তা, আমার ভাইকে রক্ষা করো। হঠাৎ পাশ থেকে কাঁপা কণ্ঠ শোনা গেল। রানী নোলার জোহরা আস্তে আস্তে জানলার ধারে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো লালচে, যেন অসংখ্য নির্ঘুম রাত জমে আছে ভেতরে। নূর ধীর কণ্ঠে বললেন, এই যুদ্ধ আমার সন্তানের রক্তে ভিজে যাবে। সুলতানাকে ভরকে গিয়ে তাকালো। মা, আপনি আমার কথা বলছেন কেন? আমরা হারবো না। নূর মৃদু হেসে মাথা নাড়লেন। হার জিত কেবল তলোয়ার নয় সুলতানা, হার জিত জন্মায় মানুষের অন্তরের ভেতরে। আমার স্বামী রাজা মালিক ব্যাহত, শক্তিশালী, কিন্তু তিনি ভুল করেছেন। আর এবার মা বাবা ভাইকে হত্যা করেছিলেন তোমার বাবা। সুলতানার ঠোঁট কেঁপে উঠল। ভেতরে ভেতরে কথাগুলো তার বুকেও খাঁচা মারছিল, কিন্তু উচ্চারণ করতে ভয় পাচ্ছিল। যুদ্ধের ভেতরে জুলফিকার নেই, এটাই রাজ্যের সবচেয়ে বড় দুর্বলতা। দূরে আবার বজ্র গর্জে উঠল। এক ঝলকে পুরো আকাশ আলোকিত হলো। সে আলোয় ভ্যাম্পায়ার আর জিনদের সংঘর্ষ আর স্পষ্ট হয়ে উঠল। রক্তে রঞ্জিত হচ্ছে মাটি। সুলতানা মায়ের হাত আঁকড়ে ধরল। মা, যদি জুলফিকার ভাই ফিরত? নুরা জোহরা গভীর নিঃশ্বাস ফেললেন। তার চোখে আকাশের দিকে স্থির হয়ে তাকালেন। তখন আজকে যুদ্ধের ভাগ্য বদলে যেত সুলতানা, হয়তো এই রাজ্যেরই। মামি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন কেবল। দূর দিগন্তের যুদ্ধের বজ্রধ্বনি কাঁপন তুলছে আকাশ পৃথিবীতে। আগুনের ঝলকানিতে যেন আসমান রক্তিম হয়ে উঠেছে। অথচ পৃথিবীর এক নির্জন স্থানে জীর্ণ পাথরের উপর বসে আছে জুলফিকার। চারিদিকে নীরবতা, কেবল বাতাসের শব্দ আর দূর থেকে ভেসে আসা যুদ্ধের আওয়াজ। সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। চোখে ভাসছে গতকাল রাতে যখন আরিবা তার কাছে এসেছিল। জুলফিকার ভেবেছিল হয়তো এই জীবনে আর কখনো এমন মুহূর্ত আসবে না, কিন্তু আরিবা এসেছিল। নিস্তব্ধ কোমল এক রাত কাটিয়ে গিয়েছিল তার সাথে। সে স্মৃতি এখন বুক জুড়ে আগুনের মতো পড়ছে। তবু আজ তার মন অশান্ত। বুকের ভিতরে এক অদ্ভুত টানা পড়েন। আজ আমার নিজের প্রেমিকার হাতেই মৃত্যু হবে আমার বাবার। কি অদ্ভুত খেলা। জুলফিকার গভীর নিঃশ্বাস ফেলল। চোখের পাতা নামলো, কিন্তু মনের ভিতর স্পষ্ট ভেসে উঠল বাবার মুখ। মালিক আল জিন, যিনি একসময় তাকে বুকের ভেতরে টেনে নিয়েছিলেন, যিনি তার কাঁধে হাত রেখেছিলেন, সে মানুষে আজ জঘন্য খুনি, যার হাতে ঝরে গেছে আরিবার পরিবার। একদিকে বাবা, অন্যদিকে খুন হওয়া প্রাণ। জুলফিকার নিজের সাথে নিজের যুদ্ধ চালাচ্ছে। চোখে অস্ত্র চিকচিক করে উঠছে। বুকের ভেতর থেকে একটা গর্জন বের হয়ে আসতে চাইছে। কোন দিকে দাঁড়াবো আমি? বাবার পাশে নাকি মেয়ের পাশে, যাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না? সে মাথা দু হাতে চেপে ধরল। পৃথিবীর এই নির্জন স্থানে বসেও জুলফিকারকে শান্তি দিচ্ছে না কিছু। যুদ্ধক্ষেত্রে যেতে পারছে না, আবার যেতে মনও চাচ্ছে না। মনে হচ্ছে যেখানে যাবে সেখানে হারাবে সে। আরিবা, মৃদু স্বরে নামটা ফিসফিস করে উচ্চারণ করলো সে। মুহূর্তে বুকটা হাহাকার করে উঠল। তুমি কি সত্যি আমার বাবাকে মেরে ফেলবে আজ? হাওয়ার দমকায় চুল এলোমেলো হয়ে গেল জুলফিকারের। চোখ লালছে, কিন্তু তাতে রাগ নেই। আছে হতাশা, আছে অসহায়তা। তার ভিতরে আজ যুদ্ধক্ষেত্রের থেকেও বড় এক যুদ্ধ চলছে। যুদ্ধক্ষেত্রে বাতাস বদলে গেছে। ভ্যালেরিনা হাত তুলতেই আকাশে বজ্রপাত হলো। ভ্যাম্পায়ার সৈন্যদের চোখ ফিরে এলো আগুন। মৃত যোদ্ধাদের রক্ত যেন তার শক্তির কাছে সাড়া দিয়ে উঠল। সে ঝাঁপিয়ে পড়ল। প্রথম আঘাতেই জিনদের বিশাল এক দল ছিটকে গিয়ে মাটিতে গর্ত হয়ে গেল। তার তলোয়ারের আঘাতে শত্রু আগুন নিভে গেল। সেজন্য একা এক সেনাবাহিনী ভ্যাম্পায়াররা নতুন করে শক্তি ফিরে পেল। তাদের গর্জন যুদ্ধক্ষেত্রে কাঁপিয়ে তুলল। এক মুহূর্তের জন্য মনে হলো পরাজয়ের কিনারা থেকে ভ্যাম্পায়ার রাজ্যে আবারও দাঁড়িয়ে গেছে, কারণ তাদের রাজপুত্র ফিরে এসেছে সর্বশক্তিমান রূপে। যুদ্ধক্ষেত্রে নদীর মতো রক্ত ঝরছে ভ্যাম্পায়ারদের। জিনদের নিষ্ঠুর আঘাতে ধীরে ধীরে পতন হচ্ছিল ভ্যাম্পায়ার বাহিনী। কিছুক্ষণ আগে সে অন্ধকার যুদ্ধক্ষেত্রে বর্জ্যের মতো আবির্ভূত হলো আরিবা ভ্যালেরিনা। তার চোখে জ্বলছে অগ্নিশিখা, শরীরে প্রবাহিত হচ্ছিল রক্তের অতি মানবীয় শক্তি। ভ্যাম্পায়াররা তার চেহারা দেখে নতুন উদ্যমে চিৎকার করে উঠল, ভ্যালেরিনা, ভ্যালেরিনা আমাদের সাথে আছে। এক চিৎকারে জিন যোদ্ধাদের বুকের ভেতরে ভয় ঢুকিয়ে দিল। তবুও তাদের রাজা গর্জে উঠল ওকে ঘিরে ধরে, আজ ভ্যাম্পায়ার জাতি শেষ হবে, আমরা পিছু হটবো না। রাজাকে সামনে রেখে জিন যোদ্ধারা ধেয়ে এলো।
কিন্তু ভ্যালেরিনা যেন মৃতদূত, এক আঘাতে সে বাতাস চিরে ফেললো, আর সেই আঘাতে ডজন ডজন জিন ছিটকে গিয়ে রক্তে মাটিতে রঙিয়ে দিল। তলার থেকে বেরোনোর কালো আগুনে জিনদের অস্ত্র গলে গেল, তাদের দেহ ছাই হয়ে মাটিতে ভেঙে পড়ল। ভ্যাম্পায়ার সৈন্যরা এই দৃশ্য দেখে নবশক্তিতে ঝাঁপিয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই যুদ্ধর পাল্টা ধারা শুরু হলো। এবার আরিবা চোখ স্থির করলো জিন রাজার দিকে। তার চোখে লাল আলো ঝলসে উঠল। রাজা এক গর্জনে আগুনের ঢেউ ছেড়ে দিল তার দিকে, কিন্তু ভ্যালেরিনা হাত উঁচু করতেই চারপাশে রক্ত হঠাৎ শিখায় রূপ নিয়ে আগুনকে গ্রাস করলো। তোমার সময় ফুরিয়ে এসছে খুনি। আরিবার কণ্ঠে বজ্রধ্বনি উঠল। সে ঝাঁপিয়ে পড়ল। রাজা প্রতিরোধের চেষ্টা করলো, কিন্তু প্রতিটি আঘাত তার শক্তি ক্ষয় করছিল। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে অনুনয় করে উঠল মালিকাল জিন। আরিবা, আমাকে মেরো না, ক্ষমা করো আমাকে। তুমি পরী রাজকন্যার মেয়ে, তুমি সে আরিবা। রাজার কথা শেষ করার আগে গর্জে উঠিয়ে বলল আরিবা, আমি সে আরিবা যারা গোটা পৃথিবী পরিবারকে খুন করেছিলে তুমি। কিন্তু আফসোস, সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং তোমার ধ্বংসের জন্যই রেখেছেন। রানী নোলার জোহরা অশ্রু বিসর্জন দিচ্ছেন। তিনি জানতেন একদিন না একদিন এই দিনটা অবশ্যই আসবে। আজ তা সত্যি হলো। কিন্তু দুলফিকার কোথায়? সে কি এতটা পাষাণ হয়ে গেল যে নিজের রাজ্যের এই করুণ অবস্থায়ও পাশে দাঁড়াবে না? সুলতানা নিজের বাবাকে মৃত্যুর নিকটবর্তী দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে। রাজা মালিক আল জিনের কোনো পরিবর্তন কর্ণপাত করলো না আরিবা। অবশেষে ভ্যালেরিনার তলোয়ার সরাসরি রাজার বুক ভেদ করলো। আকাশ যেন ভয়ে কেঁপে উঠল। চারপাশে বজ্রপাত হলো। রাজা হোঁচট খেয়ে মাটিতে পড়তে তার চোখে ভয়, বিস্ময় আর অন্ধকার মিলেমিশে গেল। আরিবার হাতের অস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয়। তার প্রতিটি শক্তি এমন যা একবার কারোর উপর আঘাত করলে ধ্বংস নিশ্চিত। রাজার শরীর ধ্বংস হয়ে হাওয়ায় মিলে গেল। জিন রাজার পতন হলো। ভ্যাম্পায়াররা তখন গর্জে উঠল বিজয়ের উল্লাসে। কিন্তু সে বিজয়ের মাঝেও আরিবার হৃদয়ে কোথাও একটা চিনচিনে ব্যথা সৃষ্টি হলো। কারণ এই লড়াই তার প্রেমিক দুলফিকারের বাবার রক্ত দিয়ে শেষ হলো। বাবার মৃত্যুর দৃশ্য সহ্য করতে না পেরে আরিবার দিকে বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ল নুসাইর। চোখে রক্তাভ দৃষ্টি, মুখে উম্মাদের গর্জন। তুমি তুমি আমার বাবাকে হত্যা করেছ। সে আগুনের বর্ষা তৈরি করে সরাসরি আরিবার দিকে ছুড়ে মারলো। আগুনের তীব্রতায় চারপাশ অন্ধকারে ঝলসে উঠল, কিন্তু আরিবার নড়ল না। কেবল হাত একবার নড়াতেই বর্ষা মাঝ আকাশে ছাই হয়ে গেল। নুসাইর তখন আরো উন্মাদ হয়ে এগিয়ে এলো। তলার উঁচে আরিবার গলায় বসাতে চাইল, কিন্তু আরিবা তার দিকে তাকাতেই অদ্ভুত এক অদৃশ্য শক্তি নুসাইরকে আঘাত করলো। মুহূর্তের মধ্যে সে ছিটকে গিয়ে যুদ্ধক্ষেত্রের পাথরের দেয়ালে আছড়ে পড়ল। রক্ত থুতুর মতো ঝরতে লাগলো তার মুখ থেকে। আরিবা ঠান্ডা গলায় বলল, আমি তোমার বাবাকে হত্যা করেছি কারণ সে খুনি। আমার বাবা মা ভাইয়ের খুনি। আমার সাজানো গোছানো জীবন নষ্ট করে দেওয়ার অপরাধী ছিল সে। তুমি যদি তার মতো হতে চাও তবে পরিণতিও হবে তার মতো। ভ্যাম্পায়ার সৈন্যরা গর্জন করে তুলল। জিনেরা আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু নুসাইরের চোখে তখন কেবলই প্রতিশোধের আগুন। সে আবারও উঠে দাঁড়ালো। পর মুহূর্তে চিৎকার করে কান্না জুড়ে দিল সে। বাবার মৃত্যু সে মানতে পারছে না। অন্যদিকে নুসাইরের এমন আক্রমণাত্মক ভঙ্গিতে আরিবার ভেতরে থাকা খারাপ শক্তিকে উস্কে দিয়েছে যেন। আরিবার চোখ লালচে আগুনের মতো জ্বলছে। তার শক্তির প্রতিটি ঝলকেই জিন সৈন্যরা মাটিতে লুটিয়ে পড়ছে। আকাশ কালো, বাতাসে রক্ত আর ধোঁয়ার গন্ধ। ইতিমধ্যে চীন রাজ্যের 1/3 বশীভূত। নুসাইর মাটিতে বসে কাঁদছে, কিন্তু আরিবার চোখে তার জন্য কোনো দয়া নেই। ক্রোধে কাঁপছে তার শরীর। হাত উঠালেই আগুন, হাত নামালেই ধ্বংস। ভ্যাম্পায়ার সৈন্যরা উল্লাসে চিৎকার করছে, কিন্তু জিন সৈন্যদের বুক কেঁপে উঠছে। কারণ এ আর ভ্যাম্পায়ার রাজপুত্রের শক্তি নয়, এটা যেন প্রলয়ের ঝড়। হঠাৎ দূরের অন্ধকার থেকে এগিয়ে এলো এক পরিচিত ছায়া। ধুলো ধোয়া ভেদ করে সামনে এসে দাঁড়ালো দুলফিকার। তার চোখে অস্থিরতা, ঠোঁটে কাঁপা কাঁপা নিঃশ্বাস। এতক্ষণ নিজেকে আটকে ছিল, কিন্তু আর পারল না। সে গর্জে উঠল, থামো আরিবা, থামো। কিন্তু আরিবা তখন রাগে এতটাই অন্ধ যে দুলফিকারের কণ্ঠস্বর যেন তার কাছে পৌঁছায় না। নুসাইরের দিকে হাত তুলে আবার শক্তির ঝড় ছুড়ে আছাড় মারতে যাচ্ছে সে। চারপাশে বজ্রপাতের মতো আলো ছড়িয়ে পড়ছে। জিন সৈন্যরা ভয় পিছিয়ে যাচ্ছে। দুলফিকার দৌড় দিয়ে আরিবার সামনে দাঁড়িয়ে গেল। তার বুকের ভেতর কাঁপন, চোখ ভরা যন্ত্রণায়। সে জানে আজ যদি সে আরিবাকে না থামায় তবে জিন রাজ্য আর রাজপরিবারের কোনো অস্তিত্ব থাকবে না। সরে যাও দুলফিকার, আজ কাউকে আমি রেহাই দেবো না। দুলফিকার করুণ স্বরে বলল, তুমি যদি এভাবে ধ্বংস চালিয়ে যাও তবে আমার রাজ্য থাকবে না। আমার বাবা অপরাধ করেছিলেন, বাকিরা করেননি। আমার ভালোবাসার উপর আঘাত করতে পারবো না আমি। থেমে যাও প্রেমিকা। আরিবা থমকে গেল। চোখে তখনও জ্বলছে রক্তিম আগুন, যেন নিজের সাথে যুদ্ধ করছে আরিবা। জুলফিকারকে দেখেই মন ও মস্তিষ্ক যুদ্ধ শুরু হয়ে গেছে ওর। কিন্তু তখনই রাজা বীরেন চেঁচিয়ে উঠলেন, আরিবা, মা আমার, ওর কথা শোনো না। ধ্বংস করে ফেলো সব। এই চিন্তার জন্য তুমি আজ বাবা মা হারা। শেষ করে দাও সবাইকে। রুদ্র একই কথা বলল আরিবাকে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। এর মধ্যেই ঘটল এক ভয়ানক ঘটনা। সুলতান দৌড়ে এসে আরিবার উপর আক্রমণ করে বসলো। আগুনের বলয়ের ধাক্কায় এক পা পিছিয়ে গেল আরিবা। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে সুলতানের দিকে। দুলফিকার আসন্ন পরিস্থিতি কি হতে পারে তা আন্দাজ করতে পারছে। সুলতানা চেঁচিয়ে উঠল, আমার বাবার খনি তুমি, তোমাকে। সুলতানের কথা শেষ হওয়ার আগেই আরিবা মরণ বাণ ছুড়ল তার দিকে। দুলফিকার বিদ্যুতের বেগে সুলতানের সামনে দাঁড়িয়ে সব আঘাত নিজে সরিয়ে নিল। মুহূর্তে দুলফিকারের আহত শরীরটা মাটিতে ছিটকে পড়ল। রানী নূর আল জোহরা, সুলতানা, নুসাইর সবাই দৌড়ে দুলফিকারের কাছে গিয়ে বসলো। ভ্যাম্পায়ার রাজার ঠোঁটের কোণে হাসি, রোদ্দুর ভীষণ খুশি। আরিবা তার সর্বোচ্চ শক্তি দিয়ে যে আঘাত করেছে তাতে দুলফিকারের মৃত্যু নিশ্চিত। দুলফিকার, কি হচ্ছে তোমার? আমার সন্তান নুসাইর, তোমার ভাইয়ের শরীর উবে যাচ্ছে।
রানী চিৎকার করে কান্না জোরে দিলেন। মুহূর্তে যুদ্ধের ময়দানে এক স্বামী হারা স্ত্রী ও সন্তানের জন্য আহাজারি করা মায়ের কণ্ঠধ্বনিতে ভারী হয়ে উঠল। আরিবার চোখ ছলছল করছে, শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, অনুভূতিগুলো তাজা হয়ে উঠছে। ভ্যাম্পায়ার বন্ধুরা দেয়া ঔষধের প্রভাব কেটে যাচ্ছে। সুলতানা পাগলের মতো কেঁদে যাচ্ছে। নুসাইর জুলফিকারের হাত ধরে বসে আছে। জুলফিকার নিবু নিবু চোখে সবার দিকে তাকালো একবার। কেঁদো না তোমরা, আমি ব্যর্থ সন্তান, ব্যর্থ রাজপুত্র। আমার বেঁচে থাকা গুরুত্বপূর্ণ নয়, আমার মতো বেয়াদব সন্তানের জন্য কেঁদো না। জুলফিকারের কথায় সবাই কান্নার বেগ আরো বৃদ্ধি পেল। আরিবা ধীরে ধীরে জুলফিকারের দিকে এগোলো। এবার আরিবার শরীর থেকে অদ্ভুতভাবে সাদা কালো রঙের আলোর বিচ্ছুরণ হচ্ছে। জুলফিকার আরিবার দিকে তাকিয়ে আছে। ঠোঁটে কণিতার হাসি ওর পা থেকে হাঁটু পর্যন্ত ইতিমধ্যেই ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। বাতাসে ছাই হয়ে উবে যাচ্ছে প্রতিটি কোষ। ক্রমে ক্রমে সেই ভস্মী ভবন শরীরের উপর দিয়ে এগিয়ে আসছে। সময়ের সাথে সাথে যেন পুরো অস্তিত্বকে গিলে ফেলেছে। আমার পুত্রের কাছে আসবে না তুমি, জুলফিকারকে বুকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন নুল আর জোহরা। সুলতান কিছু বলার মতো অবস্থায় নেই। আজ ওর জন্য ওকে বাঁচাতে গিয়ে ভাইয়ের এই হাল। নুসাইর যেন পাথর হয়ে গেছে। চোখের সামনে নিজের পিতাকে শেষ হয়ে যেতে দেখলো, আর এখন ভাইও। কেবলমাত্র একটা মেয়ের জন্য তাদের সবকিছু শেষ, কিন্তু মেয়েটারও বা কি দোষ? সেও তো পরিবার হয়েছিল, হারিয়েছিল। আমাজান, আমার প্রেমিকা, আমার কলিজার আদ খান, এই বুকে ওর স্থান। আরিবাকে আসতে দিন। আরিবার চোখ থেকে অশ্রু পড়ছে। ছেলের কথায় নূর পেছনে সরে বসলেন। আরিবা এসে বসলো জুলফিকারের মাথার পাশে। জুলফিকার মুচকে এসে মাথাটা কোনো মতে আরিবার কোলে রাখলো। হু হু করে কেঁদে উঠল আরিবা। জুলফিকারের হাত দুটো আঁকড়ে ধরলো। আমি কি করলাম? হে প্রভু, আমার হাতে আমার প্রিয়তমার এই হাল হলো, আমি কিভাবে তাকে সুস্থ করব? জুলফিকার ভাঙা ভাঙা গলায় বলল, কেঁদো না প্রেমিকা, তোমার চোখের জল আমার কাছে যন্ত্রণাময়। ভবিতব্য আমাদের এক হাতে দিল না। যদি তুমি সাধারণ মানবী হতে, তাহলে হয়তো আমাদের গল্পটা আলাদা হতো। আমাদের একটা সংসার হতো, সেই সংসারে ছোট্ট একটা প্রাণ থাকতো, সবাই থাকতো। আরিবা আরিবা কাঁপতে থাকা হাতে জুলফিকারের বুকে হাত রাখলো। চোখ বন্ধ করে প্রাণপণ চেষ্টা করলো হয়তো তার শক্তি দিয়ে প্রিয় মানুষটাকে বাঁচাতে পারবে। কিন্তু না, কিছু হলো না। উল্টা আরিবার ভেতর থেকে আরো ভয়ঙ্কর শক্তি বেরিয়ে এলো। চারপাশে শিহরণ তুলল। হতাশার শেষ চেষ্টাটাও ব্যর্থ হলো তার। বুকের ভেতর হাহাকার জমে ওঠে। আরিবা হঠাৎ জুলফিকারের বুকে মুখ গুজে কান্নায় ভেঙে পড়লো। দূরে দাঁড়িয়ে রোদ্দুর চোখ লাল করে ফুঁসছিল, যেন মুহূর্তে ফেটে পড়বে। পাশে ভীরন তার কাঁধ চেপে ধরে শান্ত করার চেষ্টা করছে। আমাদের কিছু হলো না জুলফিকার, আমাদের একসাথে থাকা হলো না, সবকিছু আমার জন্য। আমি আরিবার কথা শেষ হওয়ার আগেই শব্দ করে কেঁদে উঠল নুসাইর। কেন করলে আরিবা, আমার ভাই? জুলফিকার নুসাইরের দিকে তাকালো। খুব কষ্ট করে নুসাইরের হাতটা ধরে আরিবার কাঁধে রাখলো সে। আরিবা এখনো জুলফিকারের বুকে মাথা টিকিয়ে বসে আছে। নুসাইর, বলো ভাই, তোমার মনে আছে বলেছিলাম যদি আমি পৃথিবীতে না থাকি তখন তুমি আরিবার জন্য ভেবো? নুসাইর মাথা নেড়ে সম্মতি জানালো। জুলফিকার বলল, এখন সে সময় এসেছে। আমার চলে যাওয়ার পর ওকে দেখে রেখো তুমি। বাবা ভাইয়ের খনি ভেবে আঘাত করো না। সবার মনের অবস্থা এরকম, একরকম। তাই এই মুহূর্তে জুলফিকারের এসব কথা নিয়ে কেউ ভাবছে না। কেবল সবাই তাকিয়ে আছে। নুসাইর আবারও মাথা নেড়ে সম্মতি জানালো কেবল। আর এবার রক্তবর্ণ চোখে শেষবারের মতো জুলফিকারের দিকে তাকালো একবার। এর মধ্যে জুলফিকারের বুকের একাংশ ভস্য হয়ে গেছে। বিদায় প্রেমিকা। সবার মনের অবস্থা একরকম, তাই এই মুহূর্তে জুলফিকারের এসব কথা নিয়ে কেউ ভাবছে না। কেবল সবাই তাকিয়ে আছে। নুসাইর আবারও মাথা নেড়ে সম্মতি জানালো কেবল। আর এবার রক্তবর্ণ চোখে শেষবারের মতো জুলফিকারের দিকে তাকালো একবার। এর মধ্যে জুলফিকারের বুকের একাংশ ভস্য হয়ে গেছে। বিদায় প্রেমিকা। ম্লান হেসে জুলফিকার বলল, না, এভাবে তুমি যেতে পারবে না। তুমি বলেছিলে আমার আম্মাজানের আশিক তুমি। জুলফিকার শুনছো? আরিবা পাগলের মতো জুলফিকারের কপালে গালে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে এসব বলতে বলতে কাঁদছে। জুলফিকারের শরীর ধীরে ধীরে বাতাসের সাথে মিশে যাচ্ছে। একটা সময় পুরো শরীরটাই অদৃশ্য হয়ে গেল। জ্ঞান হারিয়ে ফেলল আরিবা, সাথে নুল আর জোহরাও। নুসাইর পাথরের মতো বসে রইল কেবল। সুলতান অবকাশ আকাশ বাতাস কাঁপিয়ে কেঁদে চলেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, জিনজাতি আজ পরাজিত। ভ্যাম্পায়ার রাজার ঠোঁটের কোণে হাসি। এক ঢিলে দুই পাখি মরছে আজ। পরিরাজ্যে এ খবর ছড়িয়ে পড়েছে। নাগরাজ্যের রাজা, পাতালপুরী রানী, পরী সবাই পরীর রানীর কাছে এসেছে। কারণ আরিবার জ্ঞান ফিরলে কি হবে সেই ভয়ে আছে সকল লোক। রানী, পরী, ইরান নিজেও চিন্তিত। পাশাপাশি ভ্যাম্পায়ারদের ওপর ক্ষিপ্ত। তবু সকলের সাহায্য আজ রানী, পরী নিজেই জিন রাজ্যে। আরিবার সামনে যাবে। নাগরাজ্যের রাজা, পাতালপুরী রানী সবাই রানী পরীকে শক্তি প্রদান করেছেন। তাই এখন ওনার শরীর একটু হলেও হাঁটাচলার মতো যোগ্য হয়ে উঠেছে। আপনি তাহলে এখনই চলুন রানী পরী। আমার মনে হচ্ছে ভ্যালেরিনা খুব দ্রুত সজ্ঞানে ফিরে আসবে। কিছুটা ভীতি প্রদর্শন করে বললেন রানী পাতালানি। পরী রানী ইশারায় সকলকে আদেশ করলে এখন যেতে হবে। সন্ধ্যা নামার আগ মুহূর্ত। চারিদিকে যেন শোকের ছায়া নেমে এসেছে। আরিবা এখনো অজ্ঞান হয়ে আছে। নুসাইর ওকে নিজের কোলের উপরে শুয়ে রেখেছে। রানী নুল আর জোহরা চুপচাপ বসে আছেন। সুলতানও চুপ হয়ে গেছে। ভ্যাম্পায়াররা সবাই ফিরে গেছে। কেবল রোদ্দুর যায়নি, শাহিবার পাশে বসে আছে। কিছুক্ষণ আগে নুসাইরের সাথে চোখে চোখ নীরব যুদ্ধ হয়েছে তার। আরিবার জ্ঞান ফেরার অপেক্ষা আছে নুসাইর। জুলফিকারের শেষ ইচ্ছে এবং আরিবার প্রতি ভালোবাসার কারণেই আরিবার জন্য নুসাইর থাকবে চিরকাল। এসব ভেবেছে নুসাইর। আমি আরিবাকে নিয়ে যাবো, তুমি সরো। রোদ্দুরের কথাই শীতল দৃষ্টি নিক্ষেপ করলো নুসাইর। রোদ্দুর ফিচেল হাসলো তাতে। নুসাইর বলল, আমার ভাই আরিবার প্রিয়তম ছিল সে।
সে জুলফিকার আরিবার দায়িত্ব আমাকে দিয়ে গেছে, সুতরাং ওর সব দায়িত্ব আমার। আমি ওকে ছায়ার মতো আগলে রাখবো। সেটা যদি আরিবা না চায় তবুও আড়ালে আবডালে রয়ে যাব। ওদের কথোপকথনের মধ্যে আরিবার শরীরটা হঠাৎ কেঁপে উঠল। নিস্তেজ চোখের পাতাগুলো কাঁপতে লাগলো ধীরে ধীরে। সবাই সতর্ক হয়ে উঠল। নুসাইরের হাঁটুর উপর শুয়ে থাকা মিটা আচমকা ঝটকা মেরে উঠে বসলো। শ্বাস নিতে নিতে চারপাশে তাকালো সে। মস্তিষ্ক সজাগ হতেই তার মনে পড়লো তার প্রিয় মানুষটা আর নেই। জুলফিকার! চিৎকার করে উঠল আরিবা। কণ্ঠটা ছিঁড়ে বের হলো বুকের ভিতর থেকে। একেবারে পাগলের মতো নিজের দুই হাত দিয়ে মাথা চেপে ধরল সে। তারপর কাঁদতে শুরু করলো হাহাকার করে। চারপাশ কেঁপে উঠল সে আর্তনাদে। মাটি ফেটে গেল হঠাৎ। প্রাসাদের ভাঙা দেয়ালগুলো আবার ভেঙে পড়তে লাগলো। আকাশ কালো হয়ে এলো মুহূর্তেই। বজ্রপাতের ঝলক একের পর এক চিরে ফেললো বাতাসকে। দূরে সমুদ্রের ঢেউ উঁচু হয়ে উঠছে। পাহাড় ধসে পড়ছে। পৃথিবী যেন কেঁপে উঠল ভ্যালেরিনার শোকে। সুলতানা চিৎকার করে উঠল ভয়। নূর আল জোহরা আঁকড়ে ধরলেন তাকে। রুদ্র এক পেগোতেই বজ্রের ঝলক নেমে এলো তার সামনে। আরিবা কোনো নিয়ন্ত্রণ নেই। ওর শরীর থেকে শক্তির বিস্ফোরণ ঘটছে অবিরাম, যেন গোটা পৃথিবীকে ধ্বংস করে ফেলবে এই অগ্নি আর কান্না। নুসাইর হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। কেবল এই মুহূর্তে এসে ওর মনে হচ্ছে আরিবাকে কেবল জুলফিকারই সামলাতে পারত। চারপাশে যখন এমন অবস্থা ঠিক তখনই আকাশ ভেদ করে নেমে এলো সোনালি আলো। সে আলোয় মোড়ানো এক রাজকীয় অবয়ব ধীরে ধীরে সামনে এলো। পরিরাজ্যের রানী আর আরিবার নানি, রানী ইরান। বৃদ্ধ অথচ জালজল্যময় দেহ, চোখে অসীম মমতা আর অদ্ভুত এক শক্তির জ্যোতি, যেন চারিদিকে তাণ্ডব থেমে গেলে ও তার উপস্থিতিতেই বাতাস স্থির হলো। বজ্রপাত থামলো। মাটির ফাটল ধীরে ধীরে শান্ত হয়ে এলো। রানী ইরান হাত বাড়িয়ে বললেন, আরিবা, আমার নাতনি, শান্ত হও। এমন করো না। অনেক কিছু অজানা তোমার। সবকিছু জানতে হবে তোমাকে। আরিবা রাগে শোকে বেদনায় কাঁপতে কাঁপতে তাকালো তার দিকে। চোখে জল বেয়ে গাল ভিজে যাচ্ছে। ঠোঁট কাঁপছে শুধু একটাই প্রশ্নের জন্য। কি কি জানতে হবে আমাকে? আমি কিছু জানতে চাই না। যে কারণে রাজা মালিক আল জিনকে শাস্তি দিলে সে একই কারণে রাজা ভেরনকেও শাস্তি দেওয়া উচিত তোমার। আমার আদরের ম্যালিসা এবং আজানের মৃত্যুর পেছনে ভেরনও সমান তালে দোষী। সে ইচ্ছে করে জিন রাজাকে উস্কে দিয়েছিল। ইরানের কথায় রোদ্দুর যতটা চমকালো তার চেয়ে বেশি ভয় পেল যেন। আরিবার চোখগুলো জলজল করে উঠল। পাতালিনী বললেন, হ্যাঁ ভ্যালেরিনা, তোমার চাচার বিশ্বাসঘাতকতার জন্যই আজ তুমি এতিম। আরিবা রোদ্দুরের দিকে দৃষ্টিপাত করলো একবার। পরক্ষণে রোদ্দুর সেখান থেকে পালিয়ে গেল। সহসায় আরিবা ইরানের বুকে মাথা রেখে ঠুকরে কেঁদে উঠে বলল, আমি ভুল করেছি ওদের বিশ্বাস করে। ইরান আরিবার মাথায় হাত বুলিয়ে দিলেন, শান্ত হও। মনে রেখো তোমার ক্রোধ পুরো মহাবিশ্ব ধ্বংস করে দেবে। দোষীদের শাস্তি দিতে গিয়ে নির্দোষদের প্রাণ কেড়ে নিও না আরিবা। আরিবার বুকে অসহ্য যন্ত্রণা অনুভূত হচ্ছে। আজ কেবলমাত্র ওর অন্ধ রাগের জন্য জুলফিকার নেই। আমি আসছি নানি, হয়তো আর দেখা হবে না আমাদের, তবে আমি সবসময় দোয়া করবো আপনার জন্য। মাথা তুলে তাকালো আরিবা। ইতিমধ্যে নূর আল জোহরা সুলতানা বসা থেকে উঠে দাঁড়িয়েছে। নুসাইর আগে দাঁড়িয়েছিল। আমি জানি আরিবা তুমি এখন কি করতে যাচ্ছ, কিন্তু আমার শত কষ্ট হলেও আমি তোমাকে বাধা দেব না। গোটা মহাবিশ্বের ভারসাম্য রক্ষার্থে এটাই হওয়া দরকার। ম্লান হাসলো আরিবা। ধীর পায়ে এগিয়ে গেল নুসাইরের দিকে। আমাকে ক্ষমা করে দিও। নিজের পরিবারের খেয়াল রেখো। তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব। জানি তুমি খুব দায়িত্বশীল, জুলফিকার বলতো সবসময়। চোখ ছলছল করছে নুসাইরের। আরিবা ক্লান্ত গলায় কথাগুলো বলল। জুলফিকারের অনুপস্থিতি যেন আরিবার জীবনী শক্তি কেড়ে নিচ্ছে। ভালো থেকো। নুসাইর কিছু বোঝার আগে আরিবা এক অদ্ভুত ধোঁয়ার সৃষ্টি করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। নুসাইর চাইলেও আটকাতে পারল না তাকে। রানী ইরানও পরিরাজ্যে ফিরে গিয়েছেন। ধ্বংসপ্রাপ্ত যুদ্ধক্ষেত্রে কেবল দাঁড়িয়ে আছেন নুসাইর, নূর আর সুলতানা। আরিবার চোখে এখনো অশ্রু ঝলমল করছে। ভ্যাম্পায়ার রাজ্যের অন্ধকার আকাশে পা রেখেই ওর শক্তি চারিদিকে ছড়িয়ে পড়েছে। গর্জন তুলছে আকাশ। বজ্রপাত হচ্ছে একের পর এক। দাঁত চেপে ফিসফিস করে উঠল সে, ভেরন, তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছ। এবার আমি সব শেষ করে দেব। হঠাৎ আকাশে রক্তবর্ণ হয়ে উঠল। বজ্র আর ঝড়ে চারিদিকে তুলছে। ভ্যাম্পায়ার রাজ্যের প্রাসাদ যেন ভেঙে পড়ার অপেক্ষায়। মাঝখানে দাঁড়িয়ে আছে আরিবা। চোখ জ্বলছে রক্ত লাল। শরীর থেকে আগুন আর ঝড় একসাথে বের হচ্ছে। আজ সব শেষ হবে। আরিবার কণ্ঠে গর্জে উঠল। রাজা ভীরন একটু আগে রোদ্দুরের থেকে সবকিছু শুনেছিল। পালাতে পারবে না জেনেও প্রাসাদের বাইরে সৈন্য মোতায়েন করেছে সে। আরিবার আগমন টের পেতে সকলে আক্রমণ শুরু করেছে। ভীরন তার পরিবার সহ গোপন কক্ষে লুকিয়ে আছে। কিন্তু কিছুতেই লাভ হলো না। আরিবার শরীর থেকে নির্গত শক্তির ঢেউ ভ্যাম্পায়ার সৈন্যদের মুহূর্তে ভস্ম করে দিল। প্রাসাদের মিনার ভেঙে পড়ল। মাটি ফেটে আগুন বের হতে লাগলো। রাজপ্রাসাদ আর ভ্যাম্পায়ার নগরী ধীরে ধীরে ছাইয়ে পরিণত হলো। কেউ রক্ষা পেল না। ঠিক তখনই আরিবার শরীর ফেটে যেতে শুরু করলো। বুক থেকে আগুন বের হয়ে পুরো শরীর জ্বলতে লাগলো। সে শেষবারের মতো চিৎকার করে উঠল, জুলফিকার, আমি আসছি। আবার দেখা হবে, আবার। এরপর আরিবার পুরো শরীর জ্বলে ছাই হয়ে গেল। বিস্ফোরণের শক্তিতে ভ্যাম্পায়ার রাজ্য মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গেল। বিশাল অগ্নিগোলক মিশে গেল আকাশে। আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল সমগ্র রাজ্য। সবকিছু মিলে গেল এক নিস্তব্ধতায়। আরিবা নেই, ভ্যাম্পায়ার রাজ্য নেই, সবকিছু শেষ। আরিবা নিজের জীবন ত্যাগ করেছে নিজের ইচ্ছায়, সাথে ধ্বংস করে গিয়েছে এক অন্ধকার জাতিকে। যুদ্ধ শেষ হয়েছে বহুদিন। রাজ্য ধীরে ধীরে শান্তির ছায় ফিরেছে। কিন্তু নুসাইরের হৃদয়ে সেই শান্তি আসছিল না। যতবার প্রাসাদের আকাশে দাঁড়িয়ে নক্ষত্রমালা দেখতো, তার মনে পড়তো জুলফিকারের হাসি। আরিবার মুখ ভাইয়ের অনুপস্থিতি তাকে করে করে খেলেও কখনো প্রকাশ করতে পারতো না।
কারণ রানী নূর আর জোহরা এমনিতে ছেলের শোকে অসুস্থ তিনি, তার মধ্যে নুসাইরকে মুখ গোমরা করে থাকতে দেখলে আরো অসুস্থ হয়ে যেতেন। সেদিন বুকে পাথর চাপা দিয়ে শক্ত ছিল নুসাইর, তবে জুলফিকারকে দেয়া কথা সে রাখতে পারেনি বলে রাতে ঘুম আসতো না নুসাইরের। পাশাপাশি আরিবার হাসি, চোখের দীপ্তি, তার মায়া সবই যেন ভেতরে ভেতরে এক অদৃশ্য আগুন জ্বালিয়ে রাখতো। মাঝে মাঝে নুসাইর পৃথিবীতে চলে আসতো, অযুক্তি তো মানুষের জগৎ পর্যবেক্ষণ করতে এসছে, কিন্তু আসলে শুধু আরিবার স্মৃতি হাতড়াতে। একদিন এমনই এক সময় সে গিয়েছিল আরিবার বাড়িতে। চারিদিকে নীরব, জানলাগুলো বন্ধ, ঘর যেন শূন্য হয়ে আছে। বারান্দায় বসেছিলেন রুস্তম। নুসাইর তার পাশে গিয়ে বসলো। কেমন আছেন? নিচু স্বরে জিজ্ঞাসা করলেন নুসাইর। রুস্তম দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। কেমন আছে তা তোমার অজানা নয়। দীর্ঘশ্বাস ছাড়ল নুসাইর। সবকিছু বোঝে সে, কিন্তু নুসাইর নিজেও চায় এবার অন্তত সবকিছু স্বাভাবিক হোক। রুস্তম ও সালমার অবস্থা দেখে নুসাইরের আরো খারাপ লাগছিল। দুজনের মাঝে যখন পিনপতন নিরাপত্তা নেমে এসেছিল, ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে এলো হাবিবা। হাতে বাজারের ঝুড়ি, চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে মায়া। আরিবার ছায়া যেন ওর ভেতরেও মিশে আছে। সে অবাক হয়ে তাকালো নুসাইরের দিকে। আপনি আপনি তো? আমি নুসাইর। হাবিবার কথা শেষ হওয়ার আগেই বলল নুসাইর। কথা বলার পর মুহূর্তে নুসাইর প্রথমবার ওর চোখের দিকে তাকালো। অদ্ভুত এক আলো, একদম ভিন্ন অথচ আপন। সেই মুহূর্তে নুসাইরের বুকের ভেতরে চাপা যন্ত্রণা যেন কিছুটা কমে এলো। হাবিবা হাসতে চেষ্টা করলো। আরিবা বলেছিল আপনি আর জুলফিকার ভাইয়া জমজ, কিন্তু এতটা মিল সেটা বুঝতে পারিনি। আচ্ছা, আপনার নাম হাবিবা? হ্যাঁ। নুসাইরের হৃদয়ে অন্যরকম প্রশান্তি অনুভব করছে। ম্লান হেসে রুস্তম চুপচাপ সরে গেলেন, তাদের দুজনকে একা রেখে। সেদিনের পর থেকে নুসাইর প্রায় পৃথিবীতে আসতে লাগলো। হাবিবার সঙ্গে দীর্ঘ কথোপকথন, হাসি, কখনো কান্না, ধীরে ধীরে তাদের মধ্যে অদ্ভুত এক বন্ধন তৈরি হলো। আরিবার স্মৃতির উপর দাঁড়িয়ে জন্ম নিল নতুন ভালোবাসা। কিছুদিন পর নুসাইর হাবিবাকে জিন রাজ্যে নিয়ে গেল। মানুষ ও জিন দুটি জগতের মিলবন্ধন ঘটল ওদের সংসারে। হাবিবার কোমলতা, নুসাইরের দৃঢ়তা মিলে রাজ্য পেল এক অনন্য রানী। নূর আল জোহরা সহ পৃথিবীর সবাই, হাবিবার পরিবারের সবাই বিষয়টা মেনে নিল। সময় থেমে থাকে না, বহু বছর কেটে গেছে। যে রাজ্য একসময় রক্ত আর ধ্বংসে ভরে উঠেছিল, এখন সেখানে শান্তি নেমে এসেছে। জিন রাজ্য সিংহাসনে আসীন নুসাইর, তার পাশে রানী হাবিবা। দুজনের ভালোবাসা আর বোঝাপড়ার রাজ্য যেন নতুন আলোয় জেগে উঠেছে। সকল প্রাসাদের আঙ্গিনায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে হাবিবা। তার চারপাশে ছোট ছোট জিন শিশুরা খেলায় মেতেছে। হাবিবা কখনো মমতা ভরা দৃষ্টিতে দিকে তাকাচ্ছে, কখনো নুসাইরের দিকে। সময়ের সাথে সাথে সে হয়ে উঠেছে শুধু রানী না, একজন মমতাময়ী মা, রাজ্য প্রতিটি প্রাণীর কাছে আশ্রয়দাতা। দুই ছেলে মেয়ে আর স্বামী শাশুড়িকে নিয়ে সুখের সংসার হাবিবার। নূর আল জোহরা বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও যথেষ্ট সবল আছেন। নুসাইর এখন অনেক পরিণত, শাসক হিসেবে দৃঢ় কিন্তু হৃদয় কোমল। রাজসভায় তিনি কঠোর আইন মানান, তবে প্রজাদের সমস্যায় কণ্ঠে মিশে থাকে সহানুভূতি। এদিকে সুলতানেরও বিয়ে হয়ে গেছে। রাজপ্রাসাদের এক বিশাল উদযাপনের মধ্য দিয়ে তার বিয়ে হয় এক সাহসী জিন রাজপুত্রের সঙ্গে। সুলতানের সুখী সংসার করছে। মাঝে মাঝে সে প্রাসাদে আসে, ভাই আর ভাবির সাথে গল্প করে। হাবিবার সাথে তার বন্ধুত্ব গাঢ় হয়েছে। এক সময়কার অস্থিরতা, যুদ্ধ আর মৃত্যুর স্মৃতি ধীরে ধীরে ইতিহাস হয়ে গেছে। তবে আরিবার নাম এখনো নুসাইরের মনে খোদাই করে লেখা আছে, এক গভীর অতীতের মতো। হাবিবা জানি সেই স্মৃতি মুছে যাবে না, কিন্তু তিনি নুসাইরের আজকের হাসির কারণ হতে পেরেছে, এটাই তার শান্তি। জুলফিকারের কথা আজও রাজ্যের সকল প্রজার মুখে মুখে রটে। নিজের জীবনের বিনিময়ে কিভাবে সেদিন ভ্যালেরিনাকে থামিয়েছিল তার সবারই জানা আছে। আমি জান। বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন নুসাইর হাবিবা। এর মধ্যে ছেলে রায়ানের কণ্ঠস্বর শুনে ব্যক্তি ব্যস্ত হয়ে উঠল হাবিবা। কি হয়েছে রায়ান? রায়ান ছুটে এসে মায়ের সামনে দাঁড়ালো। এক পলক বাবার দিকে তাকিয়ে ফের মায়ের দিকে দৃষ্টিপাত করে বলল, আমি ফুপিজানের কাছে যাব, ওখানে রেবা আছে, ওর সাথে খেলতে ভালো লাগে আমার। রায়ানের কথা শুনে নুসাইর হাবিবা দুজনেই আসলো। রেবা সুলতানের মেয়ে, বয়সে রায়ানের থেকে 6 বছরের ছোট। নুসাইর রায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে নিয়ে যাবো, কিন্তু আগামীকাল তো তোমার জন্মতিথি, সেখানে তো সবাই আসবে, অনেক বড় আয়োজন করা হবে, তাহলে পরে যাব, আগে জন্মতিথি পালন হোক তারপর। হাবিবা এসে ছেলের কপালে চুমু খেলো। ঠিক আছে, এখন তুমি খেলতে চাও? রায়ান তাই করলো। বাবার কথা মতো ছুটে চলে গেল খেলার উদ্দেশ্যে। আচমকা হাবিবাকে বুকে জড়িয়ে ধরল নুসাইর। চমকালো হাবিবা, কি করছেন? বেগমকে ভালোবাসার প্রস্তুতি নিচ্ছি। আরিবার চোখ লজ্জায় বন্ধ করে ফেললো। স্বর নিচু করে বলল, বাচ্চারা আশেপাশে, এখন না। তাহলে রাতে? মুচকি হাসলো নুসাইর। দীর্ঘশ্বাস ফেলে হাবিবাকে আরো গভীরভাবে বুকে জড়িয়ে ধরে রইল। জিন রাজ্যে আরো আজ এক মহা উৎসব। প্রাসাদের প্রতিটি প্রাঙ্গণ সোনালী আলোয় ঝলমল করছে। সিংহাসনের সামনে সাজানো হয়েছে নানান রঙের রেশমি পতাকা। বাতাসে উঠছে ফুলের গন্ধ। আজ রাজ্য জুড়ে আনন্দ, কারণ রাজা নুসাইর ও রানী হাবিবার ছোট ছেলের জন্মদিন। শিশু রাজপুত্রকে ঘিরে উচ্ছ্বাস সীমাহীন। প্রজারা সারি বেঁধে এসে শুভেচ্ছা জানাচ্ছে, কেউ ফল ফুল দিচ্ছে, কেউ বা নানান উপহার। হাবিবা ছেলেকে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে, তার মুখে পরম সুখের হাসি। সামনে দাঁড়িয়ে নুসাইর তার পরিবারের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, সবকিছুর মাঝে দিয়েও আমি একদিন এমন শান্তি পাবো কখনো ভাবিনি। প্রাসাদের আঙ্গিনায় দৌড়ঝাঁপ করছে আরেক শিশু, নুসাইরের মেয়ে। সে লাল রেশমি জামায় যেন খুদে এক পরী। সুলতানও এসে বরের সাথে বসেছে, সাথে আছে পুচকে রেবা। চারপাশে ঢাকঢোল বাজছে, গাইছে জিন নারীরা। দূরে মশালের আলোয় সাজানো এক বিরাট ভোজ চলছে।
প্রজারা বসে খাচ্ছে, আনন্দ করছে, সবার চোখে আজ খুশি ছিলে। দাদিজান, তোমার চুলগুলো পেকেছে কেন? নূর আল জোহরা রায়ানের কথায় হাসলেন। বুড়ো হয়ে যাচ্ছে তো সেজন্য। তুমি যখন বুড়ো হবে তখন পরে বুঝতে পারবে। রায়ান দাদির বুকে মুখ গুজে বলল, আমি বুড়ো হবই না। ওর কথা শুনে সবাই হেসে উঠল। হাবিবা বলল, সবাইকে একদিন বুড়ো হতে হয় বাবা, তাহলে আর কি করার, আমি না হয়ে হব। নূর আল জোহরা হেসে রায়ানের কপালে চুমু খেলেন। সবাই রায়ানের জন্মতিথি নিয়ে আনন্দে মেতে রইল। সুলতানা নিজের প্রতি পরিবার সহ আছে সেখানে। জিনরাজ্যে এখন শুধু খুশি আর খুশি, পাশাপাশি পৃথিবীতেও এখন কোলাহল কমেছে, যুদ্ধ কমেছে। জিন ও মানুষের মাঝে তৈরি হয়েছে এক অটুট বন্ধন। তাই মানুষের যে কোনো বিপদে জিনরা সাহায্য করে এখন। সময় গড়িয়ে গেছে, রাজ্য পেয়েছে নতুন নতুন সকাল এবং নতুন হাসি। নুসাইর এখন রাজপুত্র নয়, রাজা, একটি বিশাল সাম্রাজ্যের শাসক। পাশে আছে হাবিবা, আছে সন্তান, আছে সুখের সংসার। তবু এক কোণে আজও বেঁচে আছে দুটি নাম, জুলফিকার, আরিবা। আরিবার জন্য জুলফিকার কোনো রাজপুত্র ছিল না, কোনো শাসক ছিল না, সে ছিল আশিক জিন। যুদ্ধ, রাজ্য, সিংহাসন সব ইতিহাস হয়ে যাবে একদিন, কিন্তু ভালোবাসার এই নাম ইতিহাসেরও বাইরে টিকে থাকবে। কারণ মানুষ হোক বা জিন, প্রেমের গল্প কখনো মরে না, কেবল প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ে আলো হয়ে।